Dreams Avenue. হ্যালো ফ্রেন্ড, শুনছেন এই মুহূর্তে আপনার কোন বন্ধুকে, নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। যেহেতু শনিবার রাত 11টা থেকে 2টো, এই 3 ঘন্টা সময় হচ্ছে একজন নির্দিষ্ট বন্ধুর। সেই বন্ধুটা আজকেও চলে এসছে যথারীতি যথাসময়ে, সব জ্যাম সব কিছুকে উপেক্ষা করে, সব কিছুকে জয় করে বলা যায়। কারণ ঢাকা শহরে সময় মতো হাজির হওয়াটা একটা বিশাল যুদ্ধ বটে। আজকে অনেক আগে রওনা দিয়েছিলাম, কিন্তু তারপরও মাত্র কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম এবং কিছুটা দ্বিধান্বিত ছিলাম যে পৌঁছাতে পারবো কিনা সময় মতো। এই রেস এগেইনস্ট টাইম যে আসলে কতদিন চলবে আমি জানি না। এই সমস্যার সমাধান কবে হবে? সব সময় সময়ের সাথে যুদ্ধ, এবং সেই যুদ্ধে কখনো পরাজিত কখনো জয়ী। তো আজকে জয়ী হয়েছে, এবং যেহেতু জয়ী হয়েছে আমি চেষ্টা করবো আপনার মনটা জয় করে নিতে। সেই মন জয় করার উপায় হচ্ছে আমার একটাই, আমার তেমন কোনো ক্ষমতা নেই, খুব অল্প কিছু ক্ষমতা আমাকে এই 3 ঘন্টার জন্য রেডিও অথরিটি থেকে আমাকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আপনার মনোরঞ্জন করার জন্য আমি কিছু গান প্লে করতে পারি। সো আমি প্লে সং মাস্টার ফর দিস 3 আওয়ার্স, এবং একই সাথে আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে কোনো এক মনীষী আজ থেকে প্রায় 81 বছর আগে একটা কথা বলেছিলেন কদম গাছের নিচে বসে কোনো একটা বৃষ্টি স্নাত বিকেলবেলাতে। সেটা হচ্ছে যে যার কোনো গুণ নেই, যে পৃথিবীর কোনো কাজ পারে না, অন্তত একটা কাজ হলেও সে করতে পারে, আর সেটা হচ্ছে যে সে অন্যের কথা মন দিয়ে শুনতে পারে। সো এই কাজটা আমি আজকে করবো খুব ভালোভাবে, যেহেতু আমার অন্য কোনো গুণ নেই বলে আমার দৃঢ় ধারণা এবং বিশ্বাস এবং প্রত্যয়। আপনার কথা আমি খুব মন দিয়ে শুনতে চাই, তাই আমাকে জানান কোন কোন কথাগুলো বলতে ইচ্ছে হয়, কোন কথাগুলো আপনি শেয়ার করতে চান। নিজের চেতনা, নিজের সত্তার কোন অংশটুকু আজকে তুলে ধরতে ইচ্ছে হয়, মেলে ধরতে ইচ্ছে হয় আমার কাছে। একটা দূরের বন্ধু ভেবেই না হয়, কাছের বন্ধু নাই হোক, সেটা আমি খুব মন দিয়ে শুনবো এবং অনুভব করার চেষ্টা করবো আমার বন্ধুর হৃদয়ে এই মুহূর্তে কোন কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে, কোন অনুরণিত হচ্ছে তার চেতনা, সত্তা, সবটুকু। আর আমার নামটা ইরাজ এবং এই শোয়ের নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। রাত 2টো পর্যন্ত থাকবো। বেশ কিছু সেগমেন্ট থাকছে, কবিতার ব্যর্থ আবৃত্তি থাকবে, আর সেই সাথে আরও কিছু সারপ্রাইজও থাকতে পারে। সারপ্রাইজ তো সারপ্রাইজ, আমি নিজেও জানি না সারপ্রাইজটা কী হতে পারে। সো সেই সেন্সের হচ্ছে একদম পিওর সারপ্রাইজ, যে দিবে সেও জানে না। SMS করার নিয়মটা বলে দিই। প্রথমে লিখবেন আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। এই গানটা অনেক দিন পরে শুনবো, আমার খুবই প্রিয় একটা গান, দারুণ একটা গান। আসলে প্রথম অ্যালবামের গান, অবসহানুভূতির দেয়াল। আর আসবো না বলে দুধের ওপর ভাসা স্বর চামচে নিংড়ে নিয়ে চেয়ে আছি। বাইরে বৃষ্টির ধোয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে। কেন এত বুক দোলে আমি আর আসবো না বলে? যদিও কাঁপছে হাত, তবু ঠিক অভ্যেসের বসে লিখছি অসংখ্য নাম, চেনা জানা সমস্ত কিছুর। প্রতিটি নামের শেষে আসবো না। পাখি, আমি আসবো না। নদী, আমি আসবো না। নারী, আর আসবো না। বন, আর আসবো না বলে মিছিলের প্রথম পতাকা তুলে নেই হাতে। আর আসবো না বলে সংগঠিত করে তুলি মানুষের ভেতরে মানুষ, কথার ভেতরে কথা গেঁথে দেওয়া। কেন? আসবো না বলেই। বুকের মধ্যে বুক ধরে রাখা, কেন? আসবো না বলেই। অথচ স্মৃতির মধ্যে পরতে পরতে জমে আছে দুঃখের অস্পষ্ট জল। মনে হয় যে নদীকে চিনি, সেও ঠিক নদী নয়, আভাসে ইঙ্গিতে কিছু জল। যে নারী দিয়েছে খুলে নিবিবদ্ধ লেহনে পেশনে, আমি কি দেখেছি তার পরিপূর্ণ পিঠের নগ্নতা? হয়তো জঙ্ঘার পাশে ছিল তার খয়েরি জরুল, লেহন লীলায় মত্ত, যা আমার লেলিহান জিওভাও জানে না। আজ অতৃপ্তির পাশে বিদায়ের বিষণ্ণ রুমালে কে তুলে অক্ষর কালো। আসবো না। সুখ, আমি আসবো না। দুঃখ, আমি আসবো না। প্রেম, হে কাম, হে কবিতা আমার, তোমরা কি মাইল পোস্ট না ফেরার পথের ওপর? হে বন্ধু আমার, কবিতা এই প্রশ্নের উত্তর আমি হয়তো সেই কবি হয়তো পাননি যিনি লিখেছেন, কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর পেতে চাই, যে যদি বন্ধু হয়ে থাকো আমার, নিশ্চয়ই সারা দেবে, নিশ্চয়ই উপস্থিতি জানান দেবে ছোট্ট একটা SMS এর মাধ্যমে। আর আমার সাথে থেকে 3 ঘন্টা জুড়ে রাত 2টো পর্যন্ত, কারণ এই মুহূর্তে শুনছি নিরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM।
যে কবিতাটা পড়লাম এইমাত্র, এটা হচ্ছে একজন অসাধারণ একজন কবির কবিতা, অতি 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 বিখ্যাত একজন কবির কবিতা, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি তার নাম বলবো না। এবং আজকে তার বেশ কয়েকটা কবিতা পড়বো একের পর এক। প্রথম যিনি বলতে পারবেন এগুলো কার কবিতা, তার জন্য দেখি কিছু একটা গিফটের ব্যবস্থা করা যায় কিনা আমার সাধ্যের মধ্যে আর কি, অনেক বসে আমি যা করতে পারি আপনার জন্য। সো দেখা যাক প্রথম কোন বন্ধু আমাকে জানান এই কবিতাগুলো কার আসলে। অনেক বিখ্যাত পরিচিত, এমন না যে একেবারে ওই ত্রিভঙ্গ মুরারীচরণ চট্টোপাধ্যায় এরকম নামের কোনো আখ্যাত কোনো কবির কবিতা না, সেটা আগেই বলে দিচ্ছি। আর অনেক বন্ধুর SMS পড়বো। প্রথম গানটা ছিল আর্টসেলের একটা গান অবশ্য অনুভূতির দেয়াল, এবং তারপরে গানটা মাইলসের লেটেস্ট অ্যালবাম প্রতিচ্ছবির গান প্রিয়তম মেঘ, একটা প্রমোশনাল ভার্সন হিসেবে আমরা গানটা শুনলাম। অনেক বন্ধু SMS পাঠিয়েছেন আমাকে। এই মুহূর্তে প্রথম SMS যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন ছায়া, যিনি আবার মাঝে মাঝে কারণে অকারণে আমার সাথে অভিমানও করে থাকেন, বেশিরভাগ সময় অকারণে। ছায়া আমাকে জানিয়েছেন আজকে, মানে প্রথম SMSটাতেই আমি একেবারে মানে কুপকাত এই অর্থে যে কি উত্তর দেবো কোনো কিছু ভেবে পাচ্ছি না। মানে ভাবছিলাম যে আমার কপাল এরকম কেন, মানে মাত্র শো করতে বসলাম, একটু মানে মন মানে কি বল, আলস্য মধুর মন্দ মানে মৃদু মন্দ লয়ের কিছু SMS আসবে, তারপর আস্তে আস্তে না হয় কঠিন কথা আসবে, কিন্তু প্রথম SMSটাতে আমি একদম মিডল স্টিকে বোল্ড হয়ে গেলাম। তিনি আমাকে জানিয়েছেন যে অনেক দ্বিধার মধ্যে আছি, জীবনের এই পর্যায়ে কি করা উচিত, কোন পারে যাওয়া উচিত বুঝতে পারছি না, দোয়া করে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। প্রথম SMSটা একেবারে মানে এই মুহূর্তে যারা বিধ্বংসী ফাস্ট বোলার আছেন, ডেল স্টেইন অথবা কিছুদিন আগে 8 উইকেট নিলেন স্টুয়ার্ট ব্রড অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার সাথে, জেমস অ্যান্ডারসন আমার আরেকজন ফেভারিট বোলার, অ্যান্ড আমার সর্বকালের ফেভারিট ওয়াসিম আকরাম। একেবারে তাদের মানে তাদের ভয়াবহ ডেলিভারি যেদিন যেরকম হয় সেরকম একটা SMS। তো আমার কাছে মনে হয় যে আমার মতো একজন নগণ্য বান্দা এরকম একজন দ্বিধান্বিত পরিস্থিতিতে সংশয়াকুল অবস্থায় আপনাকে পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখে না। তারপর আমি কি করি সেটাও খুব একটা মানে আদর্শ না, বা সেটাও খুব একটা অনুকরণীয় নয়। তারপর আমার অবস্থাটা শেয়ার করি। আমি প্রায় এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ি যে কোথায় যাবো, চানখারপুল নাকি লিভারপুল। তো তখন আমি যে কাজটা করি আসলে সেই কাজটা খুব স্মুথলি যে করতে পারি তা না, আমি আসলে মানে সব কিছু চিন্তাভাবনা বন্ধ করে দিই। এবং ওই যে বেশিরভাগ মানুষই বলবেন হৃদয়ের কথা শোনো না হে পথিক, মস্তিষ্কের কথা শোনো, আমি ঠিক উল্টো কাজটা করি। আমি মনে করি যে না, আমার যুক্তি তর্ক দিয়ে আসলে ভেবে কোনো লাভ নেই, আমি একদম চোখ কান বন্ধ করে আমার হৃদয়ের দ্বারে কানটা পাতি, দেখি সে কি বলে। সে যদি ভুলও হয় আমি সেই ভুলটাই শুনবো, কারণ অন্তত একটা আফসোস আমার জীবনে থাকবে না যে না, আমার মন যা চেয়েছিল আমি তাই করেছি। তাতে হয়তো অনেক বিপর্যয় এসেছে, কিন্তু মনের ইচ্ছেটাকে পূরণ করেছি আমি, সেটাই। আমি আবেগপন্থী, আমি যুক্তিপন্থী না, এটা হচ্ছে আমার পন্থা। আপনি এটা অবলম্বন করতেও পারেন, নাও করতে পারেন, দায়িত্ব আপনার, সম্পাদকের নহে। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন আজকের সেকেন্ড SMS। তিনি আমাকে জানিয়েছিলেন তিনি একজন ভবিষ্যৎ বক্তা, বিশিষ্ট কুতুব দেখা যাচ্ছে এই লাইনে। তিনি বলেছিলেন নাকি যে এই শনিবারে বৃষ্টি হচ্ছে না, মানে হবে না, এবং বৃষ্টি নিয়ে স্পেশাল এপিসোড নাকি আমি আর করতে পারবো না। এটা হচ্ছে তার, দেখা যাক আপনার মতো ওই যে ঝড়ে বকমরে ফকিরের কিরামতি, বার এরকম ফকিরের ভবিষ্যৎবাণী সত্যি হয় কিনা, নাকি বৃষ্টি আরও হয় কোন একটা শনিবারে। যদি বৃষ্টি হয় আমি একটা বৃষ্টি নিয়ে স্পেশাল এপিসোড অবশ্যই করব, এবং কিছু স্পেশাল চিন্তাভাবনা আছে আমার, জানি না সেটা বাস্তবায়ন করতে পারবো কিনা। যে চিন্তাভাবনা আমি 8 বছরের আর যে ক্যারিয়ার কখনো বাস্তবায়ন করিনি, এরকম একটা ইন্টারেস্টিং চিন্তা আমার আছে বৃষ্টির এপিসোড নিয়ে। এখন সেটা বলছি না যেহেতু চমক হিসাবে থাক, তবে একটা, এবং আমার ধারণা পছন্দ হয়তো করবেন সেই ভাবনাটা যদি আমি বাস্তবায়ন করতে পারি। আমি জানি কেউ চিন্তাও করতে পারবে না সেটা কি হতে পারে। রাশিদ আমাকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে যে সপ্তাহটা কেমন কাটলো। যুদ্ধ বিধ্বস্ত কাটলো আমার। অফিসিয়াল অনেক জরুরি বিষয় আশয় নিয়ে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত পর্যুদস্ত, তাই আমার যুদ্ধ বিধ্বস্ত একটি সপ্তাহ কেটেছে আমার। আর অনেকদিন পর গতকালকে বন্ধুরা মিলে দারুণ মজা করলেন, এবং সব বন্ধুরা একসাথে ট্রলার থামিয়ে নদীতে সাঁতার কাটলেন। এভাবেই হওয়া উচিত জীবনটা আসলে, যা ইচ্ছে তাই, যাচ্ছে তাই অর্থে আমরা আসলে কথাটাকে নেগেটিভ অর্থে নেই সবসময়, যাচ্ছে তাই, কিন্তু এটাকে সন্ধি বিচ্ছেদ করলে এরকম হয় যা ইচ্ছে তাই। তো সেই অর্থে সবার জীবনে যাচ্ছে তাই হওয়া উচিত। নিশাত, নবীন এন্ড অভিনা আমাকে জানিয়েছেন 3 কন্যা 3 বোন 3 সিস্টার্স। তারা আমাকে জানিয়েছেন যে অ্যাশেজ সিরিজ ফলো করেন তার রেগুলারলি। অস্ট্রেলিয়া জিতবে তারা ভেবেছিলেন, কিন্তু বিধিবাম সেটা হচ্ছে না। আমি অস্ট্রেলিয়ার ফ্যান হিসেবে ভেবেছিলাম স্মুথলি অস্ট্রেলিয়া জিতবে, কিন্তু মানে 60 রানে অল আউট হয়ে গেল ফার্স্ট ইনিংসে, এবং 18 ওভার 3 বলে, এটা একটা বিস্ময়। সেটাই হয়েছে, এবং আমার ধারণা অ্যাশেজ জিততে যাচ্ছে ইংল্যান্ড, যাকে কিছুদিন আগেও সবাই বাতিলের খাতায় ফেলে দিয়েছিল বিশ্বকাপে এইরকম খুবই বাজে পারফরমেন্সের পরে। তো ক্রিকেট আসলে এরকমই মাঝে মাঝে অনেক বিষয় উপহার দেয়। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু অনেক অপেক্ষার পরে ফুটবল সিজনও স্টার্ট হয়ে গেছে, এবং 2 দিন আগে ফরাসি লিগ 1 শুরু হয়েছে, আজকে শুরু হলো ইংলিশ প্রিমিয়ারশিপ। ম্যান ইউ জিতেছে প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে, টটেনহ্যামকে 1-0 গোলে হারিয়েছে, এবং চেলসির ম্যাচ হচ্ছে এই মুহূর্তে। 14 তারিখে জার্মান বুন্দেসলিগা শুরু হচ্ছে, 18 তারিখে মোস্ট প্রবাবলি স্প্যানিশ লা লিগা শুরু হচ্ছে, এবং জম্পেশ ফুটবলের আবহাওয়া আবার শুরু হয়ে যাচ্ছে। সো আমরা যারা ফুটবল ফ্যান, আমাদের আবার ঈদের দিন না, ঈদের সিজন শুরু হয়ে যাচ্ছে একদম। এবং তাহমিনা আমাকে তেজগা থেকে জানিয়েছেন অভিযাত্রিক সেগমেন্ট বহুদিন হয় না, অভিযাত্রিক আশা করছেন, অবশ্যই আশা করবেন। আশা করা সংসার কি যেন ছোটবেলায় আমরা পড়তাম, ভাব সম্প্রসারণ করতাম, সংসার স্মৃতিশক্তি আমার কেমন এবার নিশ্চয়ই বুঝতে পারছেন।
সংসার হচ্ছে দুঃখ তরঙ্গের মেলা, আশা তার একমাত্র ভেলা, এরকম একটা কিছু বোধহয় কথা আছে। সুমাইয়া মোহাম্মদপুর থেকে তিনি আমাকে লিখেছেন খুব এক্সাইটেড এবং অন্যরকম একটা মেমোরেবল দিন গত শনিবার ছিল। কারণ হচ্ছে উনি বোধহয় লাইনটা পেয়েছিলেন গত শনিবার আমি যে ফোনে কথা বলেছিলাম কয়েকজনের সাথে। তো সবার জন্য যেটা আমি আশ্বস্ত করবো, এরকম কথা আমি মাঝে মাঝেই বলবো সবার সাথে, এখন থেকে রেগুলারলি চেষ্টা করবো। আর কোনো SMS পড়ছি না, এখন SMS করার নিয়মটা মনে করে দিই। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটারে। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে চলছে রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, স্বপ্ন সড়ক বা স্বপ্ন সরণি, যেটাই আপনি বলেন না কেন, এবং সেখানে স্বপ্ন শিকারী হয়ে আপনার সাথে আমি আছি। চলুন একসাথে মিলে আজকে কিছু স্বপ্ন শিকার করা যাক। বর্ষি টর্ষি সব আমাদের হাতে আছে, এখন শুধু আপনি আমার সাথে হাতে হাত মিলিয়ে বন্ধু হিসেবে রাত 2টা পর্যন্ত 3 ঘন্টা আমার সাথে থাকলেই হবে। আপনার পছন্দের গানগুলো প্লে করবো, সেই সাথে আমারও কিছু পছন্দের গান, বেশ কিছু সেগমেন্ট থাকবে এবং বেশ কিছু কবিতা পড়া হবে এবং বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন থাকবে, আরও অনেক কিছু হতে পারে। ইউ নেভার নো, আমার সাথে না থাকলে সেটা বুঝবেন না কি হারাতে যাচ্ছেন। একটু আগে শুনছিলাম নেমেসিসের গান কবে, তাদের সর্বশেষ অ্যালবাম তৃতীয় যাত্রা থেকে গানটা নেওয়া হয়েছে, এবং তার আগে ছিল মেটালিকার গান ফিউয়েল। কয়েকটা SMS পড়ে এই মুহূর্তে আমাকে জানিয়েছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা কবিতা পড়েছিলাম একদম কিছুক্ষণ আগে, সেটা আমি বলেছিলাম যিনি প্রথম বলতে পারবেন এটা কার কবিতা তার জন্য কিছু একটা আমি করব, কিন্তু এখন পর্যন্ত কেউ সঠিক উত্তর দিতে পারেনি। একজন আমাকে লিখেছেন, আচ্ছা কি লিখেছেন সেটাও বলবো না, কারণ তাহলে আপনি বুঝে যাবেন এটা শুদ্ধ উত্তর না। তো এইটুকু হেল্প আজকে আমি করবো না, আমি খুবই নিষ্ঠুর। তবে একজন পরিস্বপ্ন উত্তর দিয়েছিলেন, আপনার উত্তর সঠিক হয়নি। BBC সজীব আমাকে SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে 2 বছর পর নাকি আমাকে শুনছেন, এবং BBC সজীব আপনি কি BBC চ্যানেলে কাজ করতেন কিনা এটা আমার জানার বড়ই হাবিলাস হচ্ছে। ইদানিংকাল অবশ্য ফুটবলের দুনিয়াতে এরকম 3 জন খেলোয়াড়কে একসাথে এক নামে ডাকার একটা প্রবণতা তৈরি হয়েছে। এটা প্রথম চালু হয়েছিল রিয়াল মাদ্রিদ দিয়ে, সেখানে BBC হচ্ছে বেইল, বেনজেমা অ্যান্ড ক্রিস্টিয়ানো। তারপরে সেটা আবার বার্সেলোনাতে হলো MSN, মেসি, সুয়ারেজ অ্যান্ড নেইমার। এবং এইবার যেটা দেখলাম এই সিজনে 15-16 সিজনে প্যারিস সেন্ট জার্মান আর PSG যে ক্লাবটা ফ্রান্সের, এবং সেই ক্লাবে হচ্ছে CIA, আমেরিকার গোয়েন্দা সংস্থা নামে। CIA মানে হচ্ছে সিতে হচ্ছে ক্যাভানি, আইতে হচ্ছে ইব্রাহিমোভিচ এবং এতে হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি রিসেন্টলি ম্যানিউ থেকে PSG-তে এসেছেন, এবং তাদের 3 জনকে আসলে CIA। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্লাবে এখন বিভিন্ন রকম ত্রিমূর্তির সমন্বয় বা ট্রিলজি, CIA, MSN, BBC, আমি জানি না FBI, KGB, এগুলো কিছুদিন পরে আসবে কিনা আই এম নট শিওর অফ দ্যাট। এমনও হতে পারে যে NBC, NBA, এরকম অনেক কিছু হয়তো আসবে একদিন, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমাকে SMS পাঠিয়েছেন মুগনি আমাকে যেটা ভাবানুকূল একটা SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে শেষের খুব কাছাকাছি এসে আমি থেমে গেছি হঠাৎ কোনো মরীচিকার সাক্ষাতে, চূড়াবে ওঠার আগেই চূড়ায় বিলীন হয়ে যাওয়া দেখে আমি থেমে গেছি। আচ্ছা, এরকম SMS যখন আমি পাই না, মানে খুব মনে হয় যে একজন খুব নিজের অনুভব থেকে খুব কাব্যিক কিছু ঢঙে কিছু SMS কথা লিখে আমাকে SMS করেন। আমার মধ্যে একটা প্রশ্ন জাগে যে আসলে কি উনি এক ধরনের কাব্যচর্চা হিসেবে সুন্দর কিছু কথা লিখলেন তার কিছু ভাব দিয়ে, এরকম বিষয়টা, নাকি একই সাথে সেটা আসলে নিজের জীবনের ওই মুহূর্তের অবস্থা বা নিজের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে? দুটোর কোনটা, আমার এটা খুব জানতে ইচ্ছে হয়। যে যিনি যেমন মুগ্নি, এরকম SMS আর অনেকেই করে থাকেন এবং অনেক আছেন রেগুলারলি করেন, যেমন নির্জন নামের একজন আমাকে এরকম SMS রেগুলার খুব সুন্দর SMS করেন। তো আসলে কি তার জীবনের প্রতিচ্ছবি SMSগুলো, নাকি আসলে কাব্যচর্চা এক ধরনের কিছু কাব্যিক ভাষা? আমি আসলে কনফিউজড হয়ে যাই এবং এটা আমার খুব জানতে ইচ্ছে করে। আমাকে জানালে আমি খুশি হব, কৃতার্থ হব, কারণ আপনার মনের সন্ধান জানাই হচ্ছে আমার কাজ, যেহেতু আর কোনো নেই কাজ আমার। আরও কিছু SMS আছে, আমাকে জাকিয়া SMS পাঠিয়েছেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, কিন্তু স্টুডেন্টদের ভয় পাচ্ছেন। তিনি কাউকে আনন্দ দিতে পারেন না এবং সেটা না পারলে হয়তো জবটা আর হবে না। ডেমো ক্লাস হবে এবং ডেমো ক্লাসে যদি তিনি সিলেক্টেড হন, স্টুডেন্টরা যদি তাকে পছন্দ করে, তাহলে তিনি শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। খুব একটা কঠিন পরীক্ষা মনে হচ্ছে। এইখানে একটা কিছু আমার বলার আছে, এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং যে আমি তো কাউকে আনন্দ দিতে পারি না। এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো পারফর্ম করবেন, সেটা আপনি যে কোনো পারফর্মিং আর্ট হতে পারে, অথবা আপনি যে শিক্ষক হিসেবেও আপনাকে খুব প্রাণবন্ত ক্লাস নিতে হবে, বা আপনি একজন বক্তা, আপনি কিছু একটা বোঝাবেন, সেশন নেবেন, আপনাকে প্রাণবন্ত বক্তব্য দিতে হবে, এরকম একটা প্রেশার বা এরকম একটা বাধ্যবাধকতা অনেক জায়গাতে থাকে। এবং মানে অনেক সময় এরকম হয় যে ওই প্রেশারটা মাথার উপরে থাকার কারণে আসলে স্বাভাবিক পারফরমেন্স যেটা হবার কথা তার থেকেও খারাপ হয়ে যায়। আবার অনেকে থাকে যে ওইটার কারণে আসলে নিজের পারফরমেন্সটা এনজয় করতে পারছেন না, যে আমি আসলে একটা নিজের পারফরমেন্স এনজয় যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বেস্ট আউটপুট আসবে না। তো ওটা ভাবতে অনেক সময় এটা আসলে বুমেরাং হয়ে যায়, আবার সে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো আপনি আসলে এগুলো নিয়ে আমার মনে হয় ভাবনা চিন্তা বাদ দিয়ে দিন, যে আসলে কতটা আনন্দ দিতে পারছি। আপনাকে একেবারে মানে ওয়ান শট এট গ্লোরি, আমি আমার মতো করবো, আনন্দ পেলে না পেলে দৌড়ের উপরে থাকে, এরকম
একটা অ্যাটিটিউড নিয়ে আপনি করুন। আমার মনে হয় এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। এবং এটা আমিও অনেকবার অনেক জায়গাতে ফেস করেছি। সেটা হচ্ছে যে আমি শো করতে গিয়ে অনেক জায়গাতে এই মানে আরজে হবার সুবাদে আবার অনেক জায়গাতে অনেক ভাষণ বক্তৃতা, অ্যাট দ্য সেম টাইম অনেক সেশন নিতে হয়েছে। আবার অনেক একটা সময় আমি যারা আর যে হতে চান এরকম তাদেরকে অনেক দীর্ঘদিন আমি ট্রেন আপও করিয়েছি বেশ কয়েকটা জায়গায়। তো এই সব জায়গাতে এই ব্যাপারটা আমার মধ্যেও কাজ করছে যে আসলে আমার মনে হচ্ছিল একটা মানে হিডেন প্রেশারের মতো একটা কাজ করে যে না, আই হ্যাভ টু এন্টারটেইন দেন অ্যান্ড আই হ্যাভ টু মেক দ্য সেশন লাইভ অ্যান্ড চার্মিং সো দ্যাট দে ক্যান এনজয় অ্যান্ড দে ক্যান ক্যাচ আপ এভরিথিং আই সে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা সময় আমার মনে হলো যে না, আসলে এই প্রেশারটা আমি এটা শিকার হতে চাই না। আমি আমার মতো করবো, মজা পেলে না পেলে দৌড়ের উপরে থাক, আই ডোন্ট কেয়ার। আমি আমার যেটা ন্যাচারাল বা আমার যেটা স্বাভাবিক সহজাত যেটা আসলে পারফরমেন্স, আমি সেটাই করবো। তাতে যদি একজনও ভালো না লাগে আমার কিছু করার নেই। দিস ইজ মি, either you like me or you dislike me, I don't care, but this is me and I'm not gonna change myself. এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আমার মনে হয় পারফরমেন্স যদি আপনি দিতে পারেন, and that will be the best way. আমাকে আরও জানিয়েছেন যে শার্লি SMS পাঠিয়েছেন, ওই যে একটু আগে যেটা বলছিলাম যে এটাকে আসলে নিছক কাব্যিক অনুভবে কিছু কথা লেখা নাকি আসলে নিজের জীবনের নিজের মনের এই মুহূর্তের প্রতিছবি, এই একটা দ্বিধাদ্বন্দ্বে আমি সবসময় ভুগি। শার্লি আমাকে জানিয়েছেন যে প্রতিটি বিদায় মুহূর্ত অনুক্ত কষ্ট চিহ্নের বাহন, তবু অশ্রুবিন্দুগুলো সুখ কণায় রূপান্তরিত হবেই একদিন। কারণ সুখের অনন্তে আত্মিক বাঁধন তো অবিনাশী। বাবারে বাবা, আমার মতো একজন সাধারণ মানুষের এত উঁচু মানের SMS বোঝার ক্ষমতা নেই। আমি তার কিন্তু SMSটা সুন্দর হয়েছে, কিন্তু আমি আর কি আমার মাথার উপর দিয়ে গেছে, বিকজ আমার বিদ্যা বুদ্ধির দৌড় খুবই সীমিত। আমাকে আরও অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, আপাতত তার SMS পড়ছি না। শুধুমাত্র SMS করার নিয়মটা একটু বলি। প্রথমে আপনার SMS অপশনে গিয়ে যেটা লিখবেন সেটা হচ্ছে রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, উইচ ইজ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো বা গানের নাম বা কাউকে কিছু ডেডিকেট করতে চাইলে বা যে কোনো কিছু লিখে আপনার যা ইচ্ছে তাই যাচ্ছে তাই লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আজকে মুভি অফ দ্য উইক সেগমেন্ট থাকছে বেশ কয়েকটা দিন পরে বোধ হয়, এবং আজকে ফুড ফর থট, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম হয়নি, আজকে সেটা থাকছে। এই সেগমেন্টটা কখনোই করা হয়নি, নাকি একদম শুরুতে করেছিলাম, আমার এতদিন পরে মনে পড়ছে না। সেই সেগমেন্টটাও করব। আর সাউন্ড অফ মিউজিক থাকার খুব উজ্জ্বল সম্ভাবনা, আর তারই সাথে হয়তো আরও কিছু থাকতে পারে, কে জানে, আমিও জানি না। এখন যে গানটা প্লে করবো আশা করছি ভালো লাগবে, দেখা যাক ভালো লাগে কিনা। একটু পরে ফিরছি, সাথে থাকুন আমার। এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এক্স্যাক্টলি 11:57, আরও 2 ঘন্টা 3 মিনিট আপনার সাথে আমি আছি আপনাকে জ্বালাতন করার জন্য এই সময়টাতে, মাঝরাতের এই নিমগ্ন প্রহরটাতে। একটু আগে শুনছিলাম ডিপ পার্পলের গান স্মোক অন দ্য ওয়াটার। যারা এই মাত্র জয়েন করলেন তাদের জন্য একটু প্লেলিস্টটা জানিয়ে দিই যে কি আপনারা মিস করলেন। অবশ্য অনুভূতি দেয়াল আর্টসেলের গানটা ছিল প্রথম গান, তারপরে ছিল মাইলসের প্রিয়তম মেঘ, তারপরে ছিল মেটালিকা ফুয়েল, তারপরে ছিল নেমেসিসের কবে, এবং তারপরে একটু আগে ছিল অদিতের গান আজি আকাশ, এবং তারপরে ডিপ পার্পলের গান স্মোক অন দ্য ওয়াটার। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। নারায়ণগঞ্জের অহনা আমাকে জানিয়েছেন যে আগামীকালকে একটা বিশেষ দিন, আমি জানি না কেন, কারণটা তিনি লেখেননি, অর্ধ সমাপ্ত মেসেজ তামাম নাশুদ ফার্সিতে। সেটা হচ্ছে যে দোয়া করে যেন এনজয় করতে পারি, কি ফার্স্ট মিট উইথ সামওয়ান, আই ডোন্ট নো, অন্য কিছু হতে পারে। নির্জন আমাকে জানিয়েছেন খুব দমকা একটা হাওয়া চাই, সব উড়ে যাক, সব ঝরে যাক, আমি মেঘ পিয়নের হাত ধরে চলে যাব মেঘের রাজ্যে। সে হলে তো ভালোই হতো, তবে আর বলছি কি মশাই। এরপর আমাকে SMS পাঠিয়েছেন তিনি হচ্ছেন একা পাখি, আমাকে জানিয়েছেন আর মাত্র আধা ঘন্টা বাকি না, আপনি SMS পাঠিয়েছিলেন বোধহয় অনেকক্ষণ আগে, 11:42, এখন হচ্ছে 12:06, সরি এখন 11:58, এখন 2 মিনিট বাকি, তার মানে সো হ্যাপি বার্থডে টু ইউ। বুঝতেই পারছেন কেন SMS করেছিলেন এত তাড়াহুড়া করে। আর মাত্র 10 দিন বাকি, এই গানটার কথা মনে পড়লো আপনার SMS দেখে। এলআরবির একটা গান ছিল, ঘুমন্ত শহরে অ্যালবামের একটা গান, আর মাত্র 10 দিন বাকি তোমার আমার দেখা হবার, মধ্যিখানের সময়গুলো ভালোবাসার সীমানা ছাড়িয়ে, কতদিন একাকী আমাদের প্রিয় রাতের বালিশ। খুব খুব সুইট একটা গান, দেখি আমি কোনো একদিন প্লে করবো। আমার ওই গানগুলো প্লে করতে আসলে ভালো লাগে, যে গানগুলো খুব একটা আলোচিত হয়নি, খুব একটা জনপ্রিয়তা পায়নি, পরিচিত না, হয়তো লোকচক্ষুর অন্তরালে। ওই যে একদিন বনফুলের কথা বলেছিলাম না, পথের পাশে অযত্নে ফুটে থাকা ফুলের মতো, সেইভাবে আসলে লোকচক্ষুর অন্তরালে পড়ে থাকে, কিন্তু কথাগুলো হয়তো অনেক সুন্দর, সব কিছু মিলে গানটা হয়তো অনেক সুন্দর, খুব কিউট একটা গান হয়তো, কিন্তু আসলে তার থেকেও বড় কথা এই গানগুলোর সাথে হয়তো আমার ছোটবেলার কৈশোরের অনেক প্রিয় সময় কিছু স্মৃতি জড়ে, সেই জন্য ওই গানগুলো আসলে অনেক ভালো, এবং যখন ওগুলো প্লে করতে পারি মাঝে সাঝে খুব ভালো লাগে। ওই গানটার নাম হচ্ছে রূপসী নগর, সরি এই গানটার নাম হচ্ছে মাত্র 10 দিন বাকি গানটার নাম। এরপরে আমাকে SMS পাঠিয়েছেন যে বন্ধু, তিনি হচ্ছেন মিম নামের একজন, মিরপুর থেকে। আচ্ছা, কালকে বোধহয় HSC পরীক্ষার রেজাল্ট দিয়েছেন, অনেকেই টেন্সড বিনিদ্র প্রহর কাটাচ্ছেন হয়তো এই মুহূর্তে, তাদের জন্য আমার শুভকামনা থাকলো। আমার নিজের HSC রেজাল্টের কথা মনে পড়ে যাচ্ছে এই SMS এর বহর থেকে। সেটা হচ্ছে যে তার আগে SSC রেজাল্টের আগের দিনে কথা বলি,
ওই সময় আমাদের একটা সার্কেল ছিল, আমি রেসিডেন্সিয়াল কলেজে ছিলাম মোহাম্মদপুরের। আমাদের খুব প্রিয় একটা সার্কেল ছিল, আসলে আজকে মোটামুটি সবাই ডিসকানেক্টেড, সে এক দুঃখের বিষয়, সেটা একটা ব্যর্থতাও বলা যায়। তো ওই সময় মাহবুব নামে আমার খুব প্রিয় একটা বন্ধু ছিল। তো আগের দিন সে কোনো মতেই আর ঘরে বসে থাকতে পারছে না, মানে এত তার টেনশন কাজ করছে, এবং মানে এক্সামের রেজাল্টের আগের দিন যেটা হয়, সে আসলে মানে কোনো মতেই আর বাসায় টিকতে না পারে আমাকে ফোন দিল যে আজকে প্লিজ আমার জন্য হলো মানে তোমাকে বাসা থেকে বের হতে হবে, আজকে প্লিজ আমরা কোথাও ঘোরাফেরা করি এবং টেনশন ফ্রি থাকি, যাতে কালকের সেই ভয়াবহ বিভীষিকার দিনটা মাথা থেকে দূরে থাকে। তো আমি বের হলাম বাসা থেকে এবং সেও আসলে, তারপরে দুজনে আমরা সারাদিন ঘুরলাম এবং ঘুরে টুরে বেশ সুন্দর একটা দিন কাটলাম, এখনো আমার মনে আছে। এবং তারপরের দিন ছিল রেজাল্ট। আর পরের দিনের কাহিনী সে আরও বিচিত্র। সে হচ্ছে যে ওই সময় তো মোবাইল ফোনের সময় না, আসলে বেশ আগের কথা এটা। তো আমি হচ্ছে বাসা থেকে বেরিয়ে টেরিয়ে গেলাম, রেজাল্ট আনতে যাবো কলেজে। তো রেজাল্ট আনতে গেলাম, গিয়ে যেটা হয়েছিল যে রেজাল্ট দেখলাম, বেশ ভালো কথা, আমার সব বন্ধুরাও রেজাল্ট দেখলো এবং আমরা ঠিক করলাম যে বহুদিন পরে, যেহেতু সে 3 মাস ব্রেকের পরে সবার সাথে দেখা, আজকে আমরা ঘুরে বেড়াবো। এবং ওই সময়, এটা বোধহয় আমি আরেকদিন রেডিওতে বলেছিলাম, ওই সময় সংসদ ভবন ছিল একটা অন্যরকম মিলন মেলার জায়গা, এখন তো অনেক রেস্ট্রিক্টেড, ভিতরে ঢোকাই যায় না। কিন্তু ওই সময় যারা সংসদে প্রায় যেতেন বা গিয়েছেন তারা বুঝবেন দুটো পার্থক্য। ওই সময় ছিল অবারিত প্রান্ত, সবার জন্য উন্মুক্ত, এবং সেই ভেতরে সিঁড়ি চত্বর, ভেতরে ছিল অদ্ভুত সুন্দর লেকগুলো, সেখানেও নৌকা থাকতো এবং সেই নৌকা আবার ঘোরা যেত। মানে এখন এটা চিন্তাই করা যাবে না যে সংসদে এক সময় এত অবারিত প্রবেশাধিকার ছিল। তো আমরা সেখানে আড্ডা টাড্ডা দিয়ে বাদাম টাদাম খেয়ে তারপরে নৌকায় অনেকক্ষণ ঘুরলাম, এবং নৌকা ভ্রমণটাই সবচেয়ে সুন্দর পার্ট ছিল, ওয়েদারটাও সুন্দর ছিল, বৃষ্টি স্নাত বিকেলে সেই সংসদ ভবনের লেকে নৌকা ভ্রমণ। তো এদিকে তো এভাবে ঘুরে টুরে তারপর আমরা গেলাম সবাই মিলে একসাথে খেতে, রাতে সময় পেরিয়ে যাচ্ছে। এদিকে তো যেহেতু মোবাইল ফোন নেই, বাসা থেকে তো ভয়াবহ টেনশনে আছে যে না, রেজাল্ট নামতে গিয়ে যে সেই ছেলে হারিয়ে গেল, ঘটনা কি। বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ফোন করে যে খোঁজা হচ্ছে আমাকে, যে ঘটনা কি, কোথাও পাওয়া যাচ্ছে না। কলেজে চলে গেল লোক আমার খোঁজে, সেখানে গিয়ে দেখি সেখানেও আমি নেই। তো সে এক ত্রাহি মধুসূদন অবস্থা। এদিকে আমার আসলে বিষয়টা মাথায় আসেনি যে না, আমার রেজাল্টটা সবার আগে বাসায় ফোন করে জানানো উচিত, আদারওয়াইজ তারা টেন্স থাকবে, তারা হয়তো টেনশনে এরকম। আমি তো বন্ধুদের সাথে মানে ধানাই পানাই করে যাচ্ছি আর কি, তাংফাং করে যাচ্ছি বিভিন্ন রকম। তো তারপরে যেটা হলো, অনেক রাত করে শেষ পর্যন্ত বাসায় ফিরলাম, এবং বাসায় ফিরে দেখি যে সবার চেহারা দেখে মনে হচ্ছিল যে না, আমি মনে হয় ফাঁসির আসামি, এখনই ধরা হবে এবং জল্লাদকে ডাকা হবে। তারা আসলে যেটা ভেবেছিল সেটা হচ্ছে যে আমি রেজাল্ট খারাপ করেছি এবং ফেল করেছি, এবং ফেল করে আমি মানে এক কাপড়ে কোথাও ভেগে গিয়েছি, এরকম একটা ডিসিশন মানে ধারণা তাদের ছিল। তো আমার নিজের রেজাল্টের সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে সবার টেনশন দেখে। সবার জন্য শুভকামনা, অনেক ভালো হবে নিশ্চয়ই রেজাল্ট। পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন, আচ্ছা উনি যে কাজটা করছেন, যে আমি একটা কবিতা পড়েছি, বলেছিলাম এটা কার কবিতা, উনি অন্ধকারে ঢিল মেরেই যাচ্ছেন। প্রথমে বলছেন এটা রাম শ্যামের কবিতা, পরে বলছেন যদু মধুর কবিতা, একটার পরে বলেই যাচ্ছেন, কোনোটাই এখন পর্যন্ত লাগেনি। এভাবে আমার ধারণা আপনি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন না। SMS করার নিয়মটা বলি, আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারটাতে। একটু পরেই মুভি অফ দ্য উইক সেগমেন্ট নিয়ে ফিরবো। আর এখন আমি একটা কবিতা পড়বো, আজকে ওই কবির কবিতাই পড়ছি। সো এখন পর্যন্ত কেউ কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি যে এটা কার কবিতা। অনেক বিখ্যাত একজন কবি, না চেনার কোনো কারণ নেই। আর এই কবিতাটা হচ্ছে কেন যেন আমার মনে হয়, বিষয়টা হয়তো ছেলে মানুষই, বিষয়টা তো অদ্ভুত, কিন্তু আমার মনে হয় কবিতাটা হয়তো উনি আমাকে নিয়ে লিখেছেন, মানে মনে হয় আমার কথা বলা হচ্ছে, এই জন্য একটু আপন মনে হয় বেশি কবিতাটা, সেটাই পড়ছে এখন। চোখে তার রক্ত নেই, তার মুখ ধূসর ধূমল, সূর্যের আহ্নিক রঙে প্রতিদিন জলে তার চুল, তবু সে পাথর নয়, কভু তার চোখে নামে জল, আকাশেই দৃষ্টি মেলে হয়ে থাকে নিমেষ বিভুল। কখনো সে বসে থাকে ঠেস রেখে পুরনো প্রাচীরে, দুপাশে ছড়ানো থাকে ধসে পড়া ইট কাঠ চুন। এভাবেই সন্ধ্যা নামে, সব পাখি ফিরে যায় নীড়ে, দেহ ছুঁয়ে নাচে তার মিটে মিটে জোনাকি আগুন। কখনো ভোরের রোদে শিশিরের রেণু মেখে পায়, সে পুরুষ হেঁটে যায় কুয়াশায় দেহ যায় ঢেকে। আবার দুপুরে দেখি ঘুমিয়েছে প্রাচীর ছায়ায়, কি জানি কি স্বপ্ন নিয়ে কঠিন পাথরে মাথা রেখে। সে এক অবাক লোক, মুখ তার ধূসর ধূমল, কোনো নারী কোনোদিন তার তরে মাখেনি কাজল। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এখন এক্স্যাক্টলি 12টা বেজে 13 মিনিট। 12টা বেজে 13 মিনিট, ইন্টারেস্টিং। 12টা বেজে গেছে, তারপর আবার 13 মিনিটও হয়ে গেছে। এরপর যদি আপনি আমার সাথে না থাকেন তবে কিন্তু খুবই একটা ধৃষ্টতাপূর্ণ ব্যাপার হয়ে যায়। এবং একটু আগে আমরা শুনছিলাম সুন্দর গান শত আশা অ্যালবাম থেকে স্মৃতির ছেঁড়া পাতা, আর তার আগে ছিল সুমন চট্টোপাধ্যায়ের গান হাল ছেড়ো না বন্ধু, আমার খুবই প্রিয় একটা গান। আর সবাইকে বলেছিলাম একটা সেগমেন্টের কথা, এবং তার আগে সেটা হচ্ছে যে দুটো কবিতা পড়েছে একজন কবির, এবং অনেকে মানে অন্ধকারে ঢিল
মেরেই যাচ্ছিলেন, মানে রাম শাম যদু মধু কদু অনেক কবির নাম বলেছেন অনেকে, কিন্তু শেষ পর্যন্ত সঠিক উত্তর দিয়েছেন রাশেদ, আমাদের রেগুলার ফ্রেন্ড রাশেদ ফ্রম নারায়ণগঞ্জ। তিনি সঠিক উত্তর দিয়েছেন এবং এটা হচ্ছে সবগুলো দূরেই ছিল আসলে আল মাহমুদের কবিতা। এবং আমার কাছে মনে হয় এবং সবাই তাই মনে করেন যারা আসলে সাহিত্যবোদ্ধা, যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দুজন এবং অন্যতম প্রধান দুজন কবি হচ্ছেন আল মাহমুদ এবং শামসুর রহমান। এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ বললেও তাকে অত্যুক্তি করা হয় না আল মাহমুদের কবিতাকে, মানে স্বাধীন বাংলাদেশ এই সময়কালে আর কি, ৭১-এর পর থেকে এই সময়কালে অসাধারণ একজন কবি, তুলনায় নিঃসন্দেহে অতুলনীয় একজন মানুষ। এবং তার কবিতা আমরা দুটো পড়েছি আজকে। একটা ছিল প্রতিকৃতি, একটু আগে যেটা বললাম, মনে হয় কেন যেন মনে হয় আমার সাথে মিল আছে কবিতাটার। আমি জানি আবার কিছু নিজের সম্পর্কে কিছু বলতে গেলেও সমস্যা, আমি যে বললাম যে আমার সাথে কিছু মিল আছে এবং অনেক কথাই বললাম, কিন্তু মানে অনেকগুলো লাইনই ছিল কবিতাটাতে, শুধুমাত্র শেষ লাইনটা ছিল যে কোনো নারী কোনোদিন আমার জন্য আমার তোরে মাখেনি কাজল। আমি জানতাম ওই লাইনটা নিয়ে মানুষজন কথা বেশি বলবে এবং ওই লাইনটা নিয়ে SMS আসছে যে কে বলেছে মানে কাজল মাখিনি আহারে উহারে, অনেকে আফসোস করছেন উহা করছেন, মানে এই জন্যই আসলে নিজের সম্পর্কে বলতে গেলে বিপদ। তো সে যাই হোক, আমরা এখন একটা সেগমেন্টে চলে যাই, দেখা যাক কি সেই সেগমেন্ট, কি তাহার নাম মুভি অফ দ্য উইক। সবাইকে স্বাগত মুভি অফ দ্য উইক সেগমেন্টে। এবং আজকে যে সিনেমাটার কথা বলবো একেবারে তরতাজা স্মৃতি আমার, কিছুদিন আগেই, মাত্র 2-3 দিন আগেই দেখলাম এবং পরপর 2 রাতে 2বার দেখেছি আমি সিনেমাটা। এটা থেকে বুঝতে পারছেন যে সিনেমাটা ভালো লেগেছে আমার। এটার নাম হচ্ছে কনফেশনস অফ এ ডেঞ্জারাস মাইন্ড। এক বিপজ্জনক মানে হৃদয়ের স্বীকৃতি বা স্বীকারোক্তি, এক বিপজ্জনক হৃদয়ের স্বীকারোক্তি, এটাই হবে বোধহয় সুন্দর অনুবাদ। কনফেশনস অফ এ ডেঞ্জারাস মাইন্ড, এটা হচ্ছে 2002 সালের ছবি, যদিও USA তে রিলিজ হয়েছে 2003-এর শুরুতে। আর এটা হচ্ছে আসলে সত্য ঘটনা অবলম্বনে বানানো একটা সিনেমা। চাক ব্যারিস, আমি জানি না নামটা শুনেছেন কিনা। চাক ব্যারিস হচ্ছেন আমেরিকার একজন বিখ্যাত মানুষ, এই অর্থে আমেরিকার টেলিভিশন জগতের একজন কিংবদন্তি তিনি, এক প্রবাদ প্রতিম পুরুষ তিনি, এক বিশিষ্ট কুতুব বললে যাকে অত্যুক্তি করা হয় না। এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রেভলিউশন করেছেন তিনি, এই কথা যেমন বলা যায়, আবার টেলিভিশনের স্ট্যান্ডার্ডকে তিনি অনেক বিতর্কিত করেছেন। এবং আসলে এটা হচ্ছে অনেক কিছু থাকে না যে অনেক জনপ্রিয় এবং অনেক ফ্যান ফলোয়িং অনেক কিছু, কিন্তু সেটার মান নিয়ে আসলে প্রশ্ন তোলে অনেক মানুষ, এবং সেটা আসলে কতটুকু শিল্প সমৃদ্ধ বা আসলে কতটুকু যোগ্য সমৃদ্ধ সেটা নিয়ে অনেক প্রশ্ন তুলছে। এরকম একটা কিছু হচ্ছে তার ক্রিয়েশন চাক ব্যারিসের। এবং চাক ব্যারিসের আসলে, এবং তিনি তার একটা বায়োগ্রাফি লিখেছিলেন তার নিজের জীবনী নিয়ে, সেখানে তিনি লিখেছিলেন, এবং বায়োগ্রাফির নামও তিনি এটা দিয়েছিলেন, কনফেশনস অফ এ ডেঞ্জারাস মাইন্ড। এবং তার নিচে লিখেছিলেন আনঅথরাইজড বায়োগ্রাফি অফ চাক ব্যারিস, নিজেরই লেখা আত্মজীবনী। এবং এটা 1980 সালে তিনি লিখেছিলেন আত্মজীবনীটা। সেই আত্মজীবনী অবলম্বনে এবং একই সাথে তার সম্পর্কে প্রকাশিত বিভিন্ন রকম জার্নালে যে আর্টিকেলগুলো প্রকাশিত হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম তার সম্পর্কে অনেক ইন্টারভিউ বা তার আশপাশের মানুষগুলোর কাছ থেকে নিয়ে ইন্টারভিউ, সব কিছু মিলিয়ে আসলে সিনেমাটা বানানো হয়েছে। স্ক্রিপ্ট লিখেছেন এই সিনেমার যিনি, তার নাম হচ্ছে চার্লি কফম্যান, অনেক নাম করে একজন স্ক্রিপ্ট রাইটার। আর এই সিনেমাতে পরিচালককে সেটা জানলে আপনি খুবই অবশ্যই ইন্টারেস্টেড ফিল করবেন সিনেমাটা দেখার জন্য। অনেকেরই একজন প্রিয় অভিনেতা জর্জ ক্লুনি হচ্ছে, তিনি একজন অভিনেতার পাশাপাশি পরিচালকও বটে, এবং এটা হচ্ছে তার পরিচালিত প্রথম সিনেমা, ফার্স্ট ডিরেক্টেড ফিল্ম জর্জ ক্লুনির, কনফেশনস অফ এ ডেঞ্জারাস মাইন্ড। এবং প্রথমে আসলে অনেক পরিচালকের এটা ডিরেকশন দেওয়ার কথা ছিল, ব্রায়ান সিঙ্গারের দেওয়ার কথা ছিল এবং জনি ডেপকে নেওয়ার কথা ছিল। পরবর্তীতে অনেক মানে কোথাকার জল কোথায় গড়ানো অনেক কিছুর পরে শেষ পর্যন্ত জর্জ ক্লুনি এটাতে ডিরেকশন দেন এবং তিনি অভিনয় করেছেন একজন স্পাই এজেন্টের চরিত্রে। আর অ্যাট দ্য সেম টাইম এই সিনেমাতে আরও আছেন স্যাম রকওয়েল, নাম ভূমিকা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে, অর্থাৎ চাক ব্যারিসের ক্যারেক্টার অভিনয় করেছেন স্যাম রকওয়েল, এবং দুর্দান্ত অভিনয় করেছেন এবং বেশ কয়েকটা পুরস্কারের জন্য নমিনেশনও পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতার। আর দুজন অ্যাক্ট্রেস আছেন এবং দুজনে অনেক জনপ্রিয়, আমি জানি নাম বলার সাথে সাথেই স্পেশালি তাদের ফ্যানরা ওয়াও বলে উঠবেন, ড্রিউ ব্যারিমোর এবং জুলিয়া রবার্টস। তো বুঝতে পারছেন একদম স্টারে ঠাসা একটা সিনেমা। কাহিনীটা আমি সংক্ষেপে বলি, সত্যি ঘটনা আগে বলেছি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখতে পাই চাক ব্যারিস জীবনের শুরু থেকে, তার কৈশোর তারুণ্য থেকে দেখানো শুরু হয়, এবং তিনি অনেক মেয়ের পিছনে অনেক সময় ব্যয় করছেন যে তার কাছে যাওয়ার জন্য, এবং একটা প্রেম যেন হয়, কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা চরিত্র তদবির করছেন, কিন্তু সব জায়গায় ব্যর্থ হচ্ছেন, নিরাশ হচ্ছেন, অনেক জায়গায় অনেক বারে ফাইটও হচ্ছে। এই কারণে অনেক এরকম হাসির পাত্র হতে হতে অবশেষে তার মনে হলো না, এসব দিয়ে হবে না, আমি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একটু চেষ্টা করি, দেখি সেখানে কপাল খুলি কিনা। তো এইভাবে তিনি চলে আসলেন ওই সময়ের ABC নামে একটা খুব বিশাল একটা ব্রডকাস্টিং নেটওয়ার্ক ছিল নিউ ইয়র্কে। তো সেখানে তিনি চাকরির জন্য প্রথমে অ্যাপ্লাই করলেন, সেখানে চাকরি হলো, এবং এভাবে আস্তে আস্তে তার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তার পদার্পণ হয়।
তারপরে আমরা দেখতে পাই যে তার মাথায় একটা ঝোঁক চাপে যে তিনি টেলিভিশন প্রডিউসার হবেন, অর্থাৎ তিনি প্রোগ্রাম প্রডিউস করবেন। বিভিন্ন রকম ক্রিয়েটিভ চিন্তাভাবনা তার মাথায় কাজ করতে লাগলো, এইরকম একটা প্রোগ্রাম বানালে ভালো হয়, এরকম একটা প্রোগ্রাম করলে দারুণ হয়। এবং সেই প্রোগ্রামটা নিয়ে তিনি ওই সময়ে একটা বিখ্যাত চ্যানেলের দ্বারস্থ হলেন, এবং সম্ভবত নামটা আমি ভুলে গেছি, মোস্ট প্রবাবলি NBC থাকে ব্রডকাস্টিং নেটওয়ার্কের নাম। তো সেখানে গিয়ে তিনি যখন তার একটা আইডিয়া দিলেন, এবং আচ্ছা আইডিয়াটাকে ইন্টারেস্টিং একটু শেয়ার করে নেই, সেটা হচ্ছে তার আগে আরও কিছু ঘটনা বলি নেই। এভাবেই ওই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঘুরপাক খেতে খেতে তার একজনের সাথে পরিচয় হয়, তার নাম হচ্ছে পেনি হচ্ছেন ড্রিউ ব্যারিমুর। পেনি নামের ক্যারেক্টার অভিনয় করেছেন এবং খুবই সুইট অ্যাপিয়ারেন্স ছিল তার সিনেমাতে। ড্রিউ ব্যারিমুরের অনেক ফ্যান আছেন আমি জানি, এবং তার অভিনয় দারুণ ছিল। এবং এই পেনি ক্যারেক্টারের সাথে তার একটা ভালোবাসাবাসী সম্পর্কের সূচনা হয় আমরা দেখতে পাই ইতিমধ্যে। তো পেনি একদিন তাকে গল্প বলে তার দেখা একটা স্বপ্নের কথা শোনা ছিল চাক ব্যারিসকে। তো ওই স্বপ্ন থেকে তার একটা প্রোগ্রামের কনসেপ্ট মাথায় আসে, দ্য ডেটিং গেম। এবং কনসেপ্টটা হচ্ছে এরকম, এগুলো সবই 70 দশকের কথা, 60s শেষ দিকে, এবং এইটা হচ্ছে একদম 60-এর দশকের কথা, 1967 সালের কথা। কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনার রিয়েলিটি শো নিয়ে এখন অনেক মাতামাতি হয়। টিভি চ্যানেলগুলো বাংলাদেশ, ভারত, কোথায় নেই, সারা বিশ্বে এখন রিয়েলিটি শো, শুধুমাত্র টিভি চ্যানেল খুললেই রিয়েলিটি শো, এই শো এই শো ত্যান শো হ্যান শো। তো এইটা হচ্ছে আসলে রিয়েলিটি শো এর জনক বলা যায় তাকে, বা সেই একদম শুরুর দিকে রিয়েলিটি শোগুলো কেমন ছিল, এবং সেখান থেকে আসলে ডালপালা ছড়িয়ে এই রিয়েলিটি শোগুলো এসেছে। চাক ব্যারিসকে এই পথের একজন পথিকৃৎ বলা যায়। তো এই রিয়েলিটি শোটার কনসেপ্ট ছিল এরকম যে স্টেজে একজন তরুণী থাকবেন, আকর্ষণীয় সুন্দরী একজন লাস্যময়ী তরুণী থাকবেন, এবং পর্দা দিয়ে ঘেরা স্টেজের অপর পাশে তিনজন তার ভালোবাসা, তার প্রত্যাশী, তার পানি গ্রহণ প্রত্যাশী তিনজন তরুণ থাকবেন। কেউ কাউকে দেখবে না, এবং তরুণী বিভিন্ন রকম প্রশ্ন করবেন পর্দার উপাশে থাকা তরুণদেরকে, এবং তারা সেগুলোর অ্যান্সার দেবেন, এবং এই অ্যান্সারের মাধ্যমে, এই কনভারসেশনের মাধ্যমে তরুণী একজনকে পিক করবেন। এরকম একটা কনসেপ্ট নিয়ে প্রথমে তিনি দ্য ডেটিং গেম শো এর একটা পাইলট, অর্থাৎ একটা এক্সপেরিমেন্টাল বা টেস্ট একটা ভার্সন প্রিপেয়ার করলেন। খুব আশা নিয়ে তিনি টিভি চ্যানেলে সেটা জমা দিলেন, যেটা এটা সিলেক্টেড হবে, কিন্তু সে আশায় ঘুরে বলি এটা সিলেক্টেড হলো না এবং ছুঁড়ে ফেলে দেওয়া হলো, যেটা কোনো কনসেপ্টই হয়নি। এবং হতাশায় একেবারে ভেঙে পড়লেন চাক ব্যারিস, যে এত স্বপ্ন ছিল তার এই কনসেপ্টটা নিয়ে, কিন্তু সেটা হলো না। এর মধ্যে আরও অনেক ঘটনা ঘটে যায়, অনেক কাহিনী আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে এর মধ্যে একজন CIA এজেন্ট, অর্থাৎ সেই গোয়েন্দা সংস্থা আন্ডার কাভার স্পাই এজেন্ট জর্জ ক্লুনি এই ক্যারেক্টারটা অভিনয় করেন সিনেমাতে, তার ক্যারেক্টারের নাম থাকে বার্ড। সে কোত্থেকে এসে হাজির হয় এবং সেই চাক ব্যারিসকে সে বলে যে আমরা তোমাকেই খুঁজছি, এবং তোমার প্রোফাইল আমাদের রিকোয়ারমেন্টের সাথে পুরোপুরি ম্যাচ করে, এবং তোমাকে দিয়ে আসলে আমরা একটা ভিন্ন রকম মিশনে তোমাকে দিয়ে আমরা পাঠাবো। এবং কি মিশনটা হচ্ছে একেবারেই গা ছমছমে শিউরে ওঠার মতো মানুষ হত্যার মিশন। সে বলে যে আমি একজন ওয়ানাবি টিভি প্রডিউসার, আমার ক্যারিয়ার হচ্ছে টিভিতে, আই জাস্ট ওয়ানা এন্টারটেইন পিপল, সো ওয়াই আই শুড কিল পিপল। মানুষকে বিনোদন দিয়ে আমার কাজ হবে, সেখানে আমি তাদেরকে মারতে কেন যাবো? তো আলটিমেটলি অনেক কনভারসেশনের পরে তাকে কনভিন্স করতে পারেন জর্জ ক্লুনি, এবং সে সিআইতে একজন ফ্রি এজেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট, অর্থাৎ সিআইয়ের ভেতরে কেউ না, একজন বাইরের ফ্রিল্যান্স একজন এজেন্ট হিসেবে কাজ করা শুরু করে। এবং মানুষ মারার মিশনটা তার প্রথম হয় মেক্সিকোতে, সেখানে গিয়ে তাকে খুন করতে হয়, এবং এভাবে তার খুনি হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এবং মেক্সিকোতে সেই মিশনটা শেষ করে আমেরিকাতে ফিরে এসে তার গার্লফ্রেন্ড পেনির কাছ থেকে শুনতে পায় সেই টিভি চ্যানেল থেকে তাকে ফোন করা হয়েছিল, এবং তার কনসেপ্টটা তারা পছন্দ করেছে অ্যাট লাস্ট। এবং সে তো আকাশে, তখন ঈদের চাঁদ, একদিকে স্পাই ক্যারিয়ার, আরেকদিকে টিভি প্রডিউসারের ক্যারিয়ার, তো দুটোই একসাথে তার দুই হাতে তখন দুটো ক্যারিয়ার। আর তখন আমরা দেখতে পাচ্ছি দ্য ডেটিং গেম, সেই কনসেপ্ট, সেই শোটা শুরু হয়, এবং একদম প্রথম থেকেই বাজিমাত যাকে বলে একেবারে তুমুল জনপ্রিয়তা পায় দ্য ডেটিং গেম শোটা, রিয়েলিটি শো। এবং তখন সেই তার স্পাই বস জর্জ ক্লুনি তাকে আরেকটা নতুন কনসেপ্ট দেয়, সেটা হচ্ছে যে এখানে যারা উইনার হবে, অর্থাৎ মেয়েটা যে ছেলেটাকে চুজ করবে, এই দুজনকে দূরে কোথাও ট্রিপে পাঠিয়ে দিলে কেমন হয়? দুজন একসাথে ঘুরতে যাবে, সেখানে তাদের মধ্যে পরিচয় আরও গাঢ় হবে, তাদের আরও কাছাকাছি আসবে। তার মনে হয় যে এই কনসেপ্টটা দিলে শোটা আরও অনেক বেশি জনপ্রিয় হবে। এতে স্পাই অর্থাৎ সিআই এর কী লাভ হবে? লাভ হবে এই যে ইউরোপে যে মিশনগুলো হবে, অর্থাৎ বিভিন্ন স্পেশালি তারা কাজ করছে কমিউনিজম ঠেকানোর জন্য, কমিউনিজমের যারা প্রবক্তা তাদেরকে খুন করার জন্য এই মিশনগুলো। আসলে ওই সময় একটা কোল্ড ওয়ার ছিল ইউএস এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে, কমিউনিজম অ্যান্টি কমিউনিজম একটা মুভমেন্ট ছিল সিআইএর পক্ষ থেকে। তো যেটা হবে, দিনের বেলা সে টিভি প্রডিউসার হিসেবে তার কাজ করবে, প্রোগ্রামের কাজ করবে, রাতের বেলা সে হত্যার মিশনে বের হবে। অর্থাৎ দিনে হচ্ছে টিভি প্রডিউসার, রাতে হচ্ছে স্পাই কিলার, থ্রিলিং ব্যাপার স্যাপার। তো এভাবে কাহিনীটা আসলে শেষ এগিয়ে যায়, এবং সেখানে গিয়ে অর্থাৎ ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে একটা মিশনে গিয়ে আরেকজন নারী স্পাই এজেন্টের সাথে তার পরিচয় হয়, এবং ওই ক্যারেক্টারটাতে অভিনয় করেন, প্যাট্রিসিয়া ক্যারেক্টার অভিনয় করেন জুলিয়া রবার্টস।
এবং তার সাথেও তার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং একদিকে ড্রিউ ব্যারিমোর আর একদিকে জুলিয়া রবার্টসের মাঝখানে চিরে চ্যাপটা হয়ে যেতে থাকে আমাদের চাক ব্যারিস অভিনয় স্যাম রকওয়েল। এভাবে আসলে বেশ কয়েকটা মিশনে সে অংশ নেয় এবং বেশ কয়েকজন মানুষকে সে হত্যা করে। এক সময় রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবির হাতে সে ধরাও পড়ে, পরে সেখান থেকে আবার মুক্তি পায়। সে অনেক কাহিনী। এদিকে আমরা তার টিভি প্রডিউসিং ক্যারিয়ারের দিকে আরেকটু চোখ ফেরাই। দ্য ডেটিং গেমের তুমুল জনপ্রিয়তার পরে সে আরও বেশ কয়েকটা বিখ্যাত শো করে। তার মধ্যে একটা হচ্ছে দ্য গং শো। দ্য গং শো হচ্ছে আসলে এমন একটা কনসেপ্ট যেখানে হচ্ছে আপনার মানে সারা আমেরিকা থেকে যারা একটু একবারের জন্য হলেও টিভিতে মুখটা দেখাতে চায়, এবং এটা হচ্ছে মানুষের একটা হিডেন বাসনা থাকে সবার, আমি দেখেছি একবারের জন্য টিভিতে নিজে মুখটা দেখানোর। এবং এটা দেখানোর জন্য মানে যে গান পারে না সে গান গাইছে, যে নাচ পারে না সে নাচছে, এবং আসলে মানে একটা মানুষকে আসলে একটা হাসির পাত্র বানানোর একটা প্রোগ্রাম ছিল এটা। অর্থাৎ মানে একজন এসে খুব হাস্যকরভাবে গান গাইছে, এবং এই ব্যাপারগুলো আমরা এখনকার রিয়েলিটি শোতেও দেখি, যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য ভালো পারফর্মারদের পাশাপাশি আবার যারা খুব হাস্যকর পারফরমেন্স দিচ্ছে তাদেরকেও একটু একটু দেখানো হচ্ছে মানুষকে এন্টারটেইন করার জন্য। এই বিষয়ে আমি দুটো কথা একটু পরে বলছি। তো এরকম একটা কনসেপ্ট যে বিভিন্ন রকম খুব হাস্যকর পারফরমেন্স করছে, সেই গান শুনলে হয়তো এত বাজে হচ্ছে হাসতে হাসতে আপনি শুয়ে পড়বেন যে এটা কী ধরনের গান গাইছে। এইটাই হচ্ছে আসলে বিনোদন দেয়া মানুষকে, এবং মানুষজন এটাও তুমুলভাবে লুফে নিল। এবং আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে জাস্ট একবারের জন্য টিভিতে আমাকে দেখাবে, সেজন্য আমি নিজের আত্মসম্মান একদম ধুলায় মিশিয়ে দিতেও প্রস্তুত, আমি সেখানে সবার হাসির কোটি কোটি মানুষের হাসির পাত্র হবো, এরকম একটা কনসেপ্ট। কিন্তু মানুষজন তুমুল টিভির ভাষায় বা মিডিয়ার ভাষায় মানুষ খুব কনসেপ্টটা খেলো, এবং এটাও খুব তুমুল আরেকটা জনপ্রিয় শো দ্য গং শো। সবচেয়ে বিখ্যাত শো ছিল তার এটি দ্য গং শো। এভাবে একটার পর একটা তুমুল জনপ্রিয় শোর মাধ্যমে দেখা গেল যে তিনি একদম কিংবদন্তি টিভি ব্যক্তিত্বে পরিণত হলেন, সাফল্যের ছড়াছড়ি। আর ওদিকে মানুষ খুন করতে করতে তিনি সারা জীবনের মধ্যে 30 জন মানুষকে খুন করেছিলেন স্পাই হিসেবে। একটা সময় তার প্রবল অবসাদ তাকে গ্রাস করে, এবং একটা সময় সে ওই হত্যার জগৎ থেকে ফিরে আসতে চায়। কিন্তু তার এমপ্লয়ার জর্জ ক্লুনি তাকে একটা ভয়াবহ তথ্য জানায়, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই আসলে তার প্রোফাইল মানে সে তাদের নজরদারিতে ছিল, এবং সে যাকে বাবা বলে জেনে আসছে সে তার বাবা না। তার বাবা ছিল আসলে, অর্থাৎ চাক ব্যারিসের বাবা ছিল আরেকজন সিরিয়াল কিলার, এবং তার মায়ের সাথে তার 1928 সালে যখন অ্যাফেয়ার ছিল ওই সময় চাক ব্যারিসের জন্ম, কিন্তু পরবর্তীকালে আরেকজনের সাথে তার বিয়ে হয়। এতদিন তাকেই বাবা বলে জেনে আসতো চাক ব্যারিস। নির্মম তথ্য। এবং আরেকটা হচ্ছে মায়ের গর্ভে থাকা অবস্থায় সে আরেকজনকে খুন করেছে, এবং এটা শুনে শিউর ওঠার মতো একটা বিষয়, চাঞ্চল্যকর। এটা হচ্ছে এইভাবে টুইন বেবি ছিল তার মায়ের পেটে, কিন্তু ওই সময়ে তার ওই যে একটা মানে নাভির যে নারীর যে কর্ডটা, ওই কর্ডটা তার বোনের মানে হার্টে বা কোথায় যেন পেঁচিয়ে শ্বাস বন্ধ হয়ে মায়ের গর্ভেই তার বোনের মৃত্যু হয়। সেই অর্থে তাকে জানানো হয় তার ফার্স্ট ভিকটিম ছিল তার নিজের বোন মায়ের পেটে, সে তাকে খুন করেছে। এবং এরকম অনেক খুব ট্র্যাজিক কিছু ইনফরমেশন জানার পরে সে আসলে মানসিকভাবে মানে এক বিপর্যয়ের মধ্যে পড়ে যায় এবং এক ধরনের সাইকোপ্যাথিক একটা ডিসঅর্ডারে ভোগা শুরু করে। তো তার ফলে সে একটা সিদ্ধান্ত নেয়, সে একেবারে এই বর্তমান চেনা জগৎ থেকে নিজেকে একদম আলাদা করে ফেলে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, যেহেতু তার মনোবৈকল্য চলে আসে, সে একটা হোটেলের একটা রুমে নিজেকে বন্দি করে ফেলে। সেখান থেকে সে কখনোই বের হয় না, এবং সেখানে সে একেবারেই পাগলের মতো কয়েকটা দিন কাটাতে থাকে, এবং বাইরের জগৎ থেকে সম্পূর্ণ নিজেকে বিচ্যুত করে বা বিচ্ছিন্ন করে এভাবে তার সময় কাটতে থাকে সেই হোটেলে, সেই রুমটাতে বন্দি। তার সেই গার্লফ্রেন্ড ড্রিউ ব্যারিমোর, যে অনেক অপঘাত সেও অনেক ট্র্যাজেডি শিকার হয়েও শেষ পর্যন্ত চাক ব্যারিসকে ছেড়ে যায়নি, নিতান্তই হৃদয় দিয়ে ভালোবাসে বলে সে এসে অনেক চেষ্টা করে তাকে আসলে আবার স্বাভাবিক জগতে ফিরিয়ে আনতে, বাইরের পৃথিবীতে ফিরিয়ে আনতে, কিন্তু সে কোনো কিছুতে কাজ হয় না। একটা সময় আসলে আমরা গিয়ে দেখতে পাই যে শেষ পর্যন্ত হঠাৎ করে কি এক খেয়ালে সে আবার স্বাভাবিক মানুষ হয়ে সেই হোটেলের রুম থেকে বের হয়ে আসে শেষ একটা খুন করার জন্য। কাকে সেই খুনটা করবে? তাদের সেই গোয়েন্দা সংস্থার মধ্যে একজন ডাবল এজেন্ট ছিল যে আসলে বিশ্বাসঘাতকতা করে, এবং তার কারণে সেই তার গোয়েন্দা সংস্থা, তার মিশনের, তার দলের সবাই একজন করে খুন হয়। এবং আমরা শেষ পর্যন্ত জানার জন্য উৎসুক হয়ে যাবে সেই ডাবল এজেন্ট কে, এবং যে সেটা জেনে আমরা অবাক হই, এটা আমি এখন বলবো না কে ছিল। সেই একটা খুন করতে গিয়ে শেষ পর্যন্ত সেও মৃত্যুর মুখে পড়ে। সেখান থেকে কি হয় সেটাও বলবো না, ওটাও সারপ্রাইজ থাক, চমক থাক। শেষ পর্যন্ত সেখান থেকে সে বেঁচে ফিরে কিনা, নাকি সেই আরেকজনকে ডাবল এজেন্টকে খুন করতে গিয়ে সেই মৃত্যুর হাতে ঢলে পড়ে, এটা না হয় আপনার অজানা থাকলো এই মুহূর্তে। আর শেষ পর্যন্ত তার সেই চির ভালোবাসা নিয়ে বুকে জেগে নিয়ে থাকা ড্রিউ ব্যারিমোর, তার প্রেমিকা পেনি, তার কি হয় সেটাও জানার জন্য আপনি সিনেমাটা দেখুন। আর ইন্টারেস্টিং হচ্ছে আসলে আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে অসাধারণ একটা সিনেমা। রিয়েলিটি শোগুলো নিয়ে আমি যেটা বলতে চাই, যে আমি যেটা দেখলাম যে সেই 60-এর দশকে এরকম কনসেপ্ট আমেরিকাতে হয়েছিল, এবং চাক ব্যারিস সেই কনসেপ্টগুলো দিয়েছিলেন, এবং সেগুলো নিয়ে সেই 60s 70s শো হয়েছিল আমেরিকাতে। আর দেখে অবাক লাগে যে আসলে এত বছর পরে, 30-40 বছর পরে সাবকন্টিনেন্টে সেগুলো নিয়ে যে মাতামাতি এবং আহু, মানে আসলে ওরা 40 বছর আগে যেটা করেছে আমরা সেই 40 বছর পরে সেগুলো নিয়ে আমরা মাতামাতি করছি। দ্যাট মিনস টিভি ইন্ডাস্ট্রির দিক থেকে
টিভি ইন্ডাস্ট্রি নিয়ে আসলে বিস্তারিত কথা আজকে আরেকটা সেগমেন্টে হবে, আমি এখন সেজন্য সময় নষ্ট করব না। সে 40 বছর পরে আমরা সেগুলো নিয়ে মাতামাতি করছি, যেগুলো 67, 68, 69, 70, 71 আমেরিকাতে হয়ে গেছে। এবং আচ্ছা, আমার আরও অনেক কিছু বলা ছিল এই বিষয়ে, কিন্তু আমি একটা সেগমেন্ট করবো আলাদা আজকে এই বিষয় নিয়ে, সেখানেই বাকি কথা বলি। সে যাই হোক, এই ছিল আমাদের আজকের মুভি অফ দ্য উইকের সিনেমা কনফেশনস অফ এ ডেঞ্জারাস মাইন্ড, ডিরেক্টেড বাই জর্জ ক্লুনি। আর অভিনয় আছেন জর্জ ক্লুনি, স্যাম রকওয়েল, জুলিয়া রবার্টস অ্যান্ড ড্রু ব্যারিমোর। একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর SMS করার ওয়েটা বলে দিচ্ছি, মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, আর স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আমি বলেছিলাম যে প্রথম যিনি কবির নাম সঠিকভাবে বলতে পারবেন তার জন্য একটা গিফট দিব আমি। রাশেদ সেটা জানিয়েছেন, আল মাহমুদের কবিতা ছিল, তার জন্য একটা গান ডেডিকেট করছি অনলি ফর রাশেদ, বাট সবাই এনজয় করবো ডেফিনেটলি। আমার খুবই প্রিয় একটা গান, নীলারবির একটা গান, এই গানটা আমার খুবই খুবই প্রিয়, কৈশোরের অনেক স্মৃতি জড়ানো গানটার সাথে। গানটা হচ্ছে ঘুমন্ত শহরে। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট আজকে নির্ঘুম বন্ধু এবং মধ্যরাতের আগন্তুক চলছে এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন আমার সাথে রাত 2টো পর্যন্ত থাকুন এই প্রত্যাশা করছি। আর 1 ঘন্টা 10 মিনিট মাত্র বাকি, এবং রেডিও আমার 88.4 FM এর সাথে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলাম একটু আগে ওয়ারফেজের গান নেই প্রয়োজন, অসামাজিক অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছে, এবং তার আগে ছিল এলআরবির গান ঘুমন্ত শহরে, রূপালী রাতে। আমাকে মাধবী SMS পাঠিয়েছেন, রেসিডেন্সিয়ালে ছিলাম এই কথা শুনে, যে ফেরদৌসারা ম্যামকে চিনি কিনা, এবং আপনি তার এক মেয়ে কিভাবে, এটা আমি বুঝলাম না, অনেক স্নেহ করতেন হয়তো আপনাকে, নাকি আপনি সত্যি সত্যি তার মেয়ে, আমি জানি না। ম্যাডাম, আসলে তার ক্লাসগুলো আমরা সত্যি অনেক এনজয় করতাম, এখনও শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি, এবং আমি আমার বন্ধুদেরকে অনেক গল্প করি, তার অনেক ইন্টারেস্টিংভাবে ক্লাস নিতেন তিনি, এবং খুব প্রাণ ঢেলে ক্লাস, মানে একেবারে নিজের সবটুকু নিংড়ে ক্লাস নেওয়া যাকে বলে, এবং এত প্রাণবন্তভাবে, মানে ওই যে একটা কথা বলছিলাম আজকে, যে নিজের পারফরমেন্স যখন আপনি এনজয় করবেন না, তখন আসলে পারফরমেন্সটা ভালো হবেও না। তো উনি যখন ক্লাস নিতেন মনে হতো যে আসলে আমরা কি এনজয় করবো, এটা পরের কথা, ম্যাডাম নিজেই প্রচণ্ড এনজয় করছেন এবং খুব আনন্দে আছেন, খুব খুশিতে আছেন, এবং সবসময় সদাহাস্যময়, অসাধারণ একজন শিক্ষয়িত্রী এবং অসাধারণ একজন মানুষ। এখনও শ্রদ্ধা করে স্মরণ করছি। কিছুটা স্নেহ আমাকে করতেন তিনি, এই পাপিষ্ঠ নরদমকে, আমি সেটা পেয়ে ধন্য কৃতার্থ। আর আমাকে এরপরে, আচ্ছা, আমি নজরুল ইসলাম হাউসে ছিলাম, আর আমাকে এরপরে আরও অনেকে SMS পাঠিয়েছেন, তার মধ্যে প্রচুর বন্ধু আছেন। চারু আমাকে জানিয়েছেন যে ওই প্রতিকৃতি কবিতা আল মাহমুদের, যেটা বলেছিলাম যে মনে হয় আমার সাথে মিল আছে, মনে হয় আমার জন্য লেখা, তো উনি, আচ্ছা, সেটা একটা ভালোই মজা করলেন আর কি। এরপরে চিরকুটের যে গানটা আপনি শুনতে চেয়েছেন, এটা কাকতালীয় ব্যাপার যে আমি মাত্র 5-6 মিনিট আগে এই গানটা এনে প্লেলিস্টে জমা করলাম যে এই গানটা আজকে প্লে করা যায়, এবং তারপরে দেখি আপনার SMS। ওই যে মাঝে মাঝে এরকম হয়, আমি প্রায় বলি যে কাকতালীয়ভাবে এরকম হয়ে যায়, নিজে একটা গান প্লেলিস্টে রাখার পরে দেখা যায় একটু পরে দেখতে পাই যে এই গানটার জন্য রিকোয়েস্ট এসছে, সো গানটা প্লে হবে আজকে। চারু আরেকজন SMS পাঠিয়েছেন, তিনি নাম ঠিকানা লিখেননি, লিখেছেন যে পোয়েটস অফ দ্য ফল, ফিনল্যান্ডের এই ব্যান্ডটা এই মুহূর্তে ইন্ডিয়াতে ট্যুরে আছে, এবং তারা একদিন বাংলাদেশে আসবে, এটা হচ্ছে তার উইশ। ডেফিনেটলি আসলে আমরা সবাই খুশি হবো যারা পোয়েটস অফ দ্য ফলের ফ্যান। তাহমিনা জানিয়েছেন, অপরাজিত বইয়ের একটা লাইন তুলে দিয়েছেন, উদ্ধৃতি দিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, মহাকাল সবারই মধ্যে পরিবর্তন আনিয়া দিবে, তোমার বিচারের অধিকার কি। খুবই সত্য কথা। আমার কাছে মনে হয় সত্যিকারের আসলে জীবনের অর্থের গভীরে যারা যেতে চান, বা জীবনের প্রকৃত সত্য সুন্দরের সন্ধান করতে চান, বা জীবনের মান নিয়ে কিছুটা হলেও ভাবেন, বা আসলে প্রচলিত ধ্যান ধারণের বাইরে একটু হলেও ভাবতে চান, আমার কাছে মনে হয় যে অন্তত প্লিজ একবার হলেও জীবনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়ুন। আপনার জীবনটাই হয়তো বদলে যেতে পারে, নিজের চিন্তা চেতনা, দার্শনিকতা সবকিছুই বদলে যেতে পারে, আপনি হয়ে যেতে পারে নতুন একজন মানুষ বিভূতিভূষণ পড়ার পরে। এবং আমার কাছে মনে হয় যে এত প্রভাবশালী একজন সাহিত্যিক শুধুমাত্র হয়তো এই একেবারে প্রখ্যাত মানে অখ্যাত এক জায়গাতে জন্মেছিলেন বলেই হয়তো তার নোবেল প্রাইজ পাওয়া হয়নি। আমার এরকম বাংলাদেশের বা বাংলা সাহিত্যের বেশ কয়েকজন মানুষকে নিয়ে মনে হয় যে আসলে তারা অনেক অনেক বেশি তারা প্রভাব বিস্তার করতে পারতেন বিশ্ব সাহিত্যে, যদি তাদেরকে সেভাবে প্রচারণা হতো। সেটা তাদের দুর্ভাগ্য, যেটা আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মনে হয়। সেই মানুষটা যদি প্রচারণা পেতেন, আমার কাছে মনে হয় যে নোবেল প্রাইজ উইনার অনেক সাহিত্যিকের থেকে অনেক বেশি শক্তিমান একজন সাহিত্যিক তিনি। এবং বাংলা সাহিত্যে বা বাংলাদেশ এই অঞ্চলের এই ভাষাভাষী মানুষের আমার কাছে মনে হয় যে ধন্য হওয়া উচিত, এমন একজন সাহিত্যিক এই ভাষায় আমরা পেয়েছিলাম বিভূতিভূষণের মতো। এবং আমার কাছে মনে হয় যে শোয়ের 3 ঘন্টা জুড়ে আমি তার কথা বললেও তার প্রতি আমার স্তুতি শেষ হবে না। তো অসাধারণ একজন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একই সাথে অসাধারণ একজন মানুষ। এবং প্রচণ্ড ঈর্ষা জাগে এবং প্রচণ্ড রকম আক্ষেপ জাগে, প্রচণ্ড অতৃপ্তি জাগে এবং প্রচণ্ড হীনমন্যতা কাজ করে যখন তার বই পড়ি যে আসলে এই মানুষটা এরকম অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন, অসাধারণ একটা জীবন কাটিয়েছেন, আর আমরা কীভাবে হেলায় অপচয় করছি জীবনটা। আবার ছোটোখাটো যেগুলো আসলে দুঃখ না দুঃখ বিলাস, সেগুলো নিয়ে আহা করে জীবনটা কাটিয়ে দিই। অথচ এই মানুষটা কত অদ্ভুত সুন্দরভাবে একটা ছবির মতো করে নিজের জীবনটাকে উপভোগ করেছিলেন নিজের মতো করে।
সে যাই হোক, আমাকে এরপরে আরো অনেক SMS পাঠিয়েছেন। আপাতত আর পড়ছি না, SMS করার নিয়মটা মনে করে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্ট ভার্সন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটু পরে একটা সেগমেন্ট করবো, আপাতত একটা গান শুনি। গানটা বেশ আমার কাছে মনে হয় চিলিং গান, আপনাকে বেশ রিচার্জ করবে এই মুহূর্তে। এবং গানটা হচ্ছে অ্যাকচুয়ালি লং ড্রাইভের গান, রাতের বেলা হাইওয়ে ধরে ছুটে চলার গান, নিজের ভেতরে গতি আনার গান এবং গতি জীবন স্থিতি মৃত্যু এই দর্শনের গান। এবং গানটা হচ্ছে আসলে নিজের ভেতরে স্পিরিট আনার গান, খুব বিখ্যাত একটা গান। এই গানটা নিয়ে আমার যদ্দূর মনে পড়ে আমি একটা সাউন্ড অফ মিউজিক সেগমেন্টও করেছিলাম, দ্য ডোরসের গান, জিম মরিসন দ্য ডোরস, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর গানটা আমি ডেডিকেট করছি আমার খুব প্রিয় কয়েকটা বন্ধুদের, এবং যারা না থাকলে আসলে জীবনের অনেকটা অংশ ফাঁকা থাকতো, এটা তারা যখন থাকে না তখন আমি রিয়েলাইজ করি। সো দিস সং ইজ ফর ইউ গাইজ, আই লাভ ইউ সো মাচ, বি উইথ মি অলওয়েজ। আমি ফোন করে সবসময় পাই না সবাইকে, সো যাই হোক, আমি সবাইকে রাত বিরাতে দিনে বিভিন্ন সময় ফোন দিয়ে সবাইকে প্রচণ্ড ডিস্টার্ব করি। আমার মাথায় বিভিন্ন রকম প্ল্যান কিলবিল করে, এই মুভি দেখবো তো ওই ওখানে যাবো তো এই ঘুরতে যাবো আজকে এটা করবো, এবং সবাইকে প্রচণ্ড বিরক্ত করি আমি। তাদেরকে আমি ঘুমোতে দিন অবসর নিতে দিই না, আমার কারণে তাদের ছুটির দিনগুলো মাথায় ওঠে। স্টিল ইউ হ্যাভ টু কাম উইথ মি অ্যান্ড দিস সং ইজ ফর ইউ গাইজ। ওকে, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। গানটা হচ্ছে রোড হাউস ব্লুজ বাই দ্য ডোরস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন আপনার এরকম বন্ধু আজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এখন 12:59। আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকটা সেগমেন্টে, ফুড ফর থট। ফুড ফর থট অনেকদিন পর বোধ হয়, এর আগে মনে হয় একবার কি দুবার হয়েছিল, সেটাও বহুকাল আগের কথা, সে এক মৌর্য যুগের বা প্রস্তর যুগের আমলের কথা, অনেকদিন পরে হচ্ছে। এবং আসলে এই সেগমেন্টটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম করবো, কারণ একটা টপিক নিয়ে আসলে কয়েকদিন ধরে কথা বলতে ইচ্ছে হচ্ছে, এবং আমার মনে হয়েছে যে সেই টপিকটা এই সেগমেন্টের জন্য পারফেক্ট। টপিকটা হচ্ছে টেলিভিশন, টিভি। এবং আজকে যেহেতু টিভি ইন্ডাস্ট্রি নিয়ে আজকে সিনেমা মুভি অফ দ্য উইক সেগমেন্টের কথা হয়েছিল, কনফেশনস অফ এ ডেঞ্জারাস মাইন্ড সিনেমাতে একজন টিভি প্রডিউসারের কাহিনী আমরা শুনলাম, এবং বিভিন্ন রকম রিয়েলিটি শোয়ের তিনি জনপ্রিয়তার মাধ্যমে ওই রিয়েলিটি শোগুলোর যাত্রাভাবেই শুরু হয়েছিল, এ নিয়ে অনেক কথা হয়েছিল। সো টেলিভিশন আজকে আমার ফুড ফর থট, চিন্তার খোরাক জবাবে কিছুটা হলেও আশা করি। এবং আমার কাছে মনে হয়েছে হয়তো অপ্রিয় অনেক কথা বলতে হবে, আবার সেই সাথে হয়তো আমার মতের বিপক্ষে অনেকে যাবেন, অনেক মতবিরোধ থাকবে। আর ফুড ফর থটের আসলে এটাই উদ্দেশ্য, একটা বিষয় নিয়ে বিভিন্ন রকম মতের চিন্তার খোরাক জোগানো, বিভিন্ন রকম মত প্রস্তাবনা, এবং আসলে তার মধ্যে থেকে একটা সত্যি চিন্তার খোরাক জুগিয়ে এবং সেটা নিয়ে ভেবে যদি কিছু একটা আলোর পথের খোঁজ পাওয়া যায়, এরকমই হয়তো একটা চিন্তাভাবনা। তো আমি টেলিভিশনে আসলে আমার একদম সেই ছোটোবেলা থেকে শুরু করি, যেটা বলতে চাই সেটা একদম ছোটবেলায় যখন মানে খুব কিছু আবছা স্মৃতি মনে পড়ে, দেখতাম যে বাবা মা, চাচা চাচি, আত্মীয় স্বজন, সেই সময় ঘরে ঘরে এভাবে একদম টেলিভিশনের যুগ তখনও শুরু হয়নি। আমি যেই সময়ের কথা বলছি সেটা হলো লেট 80s কথা, 89, 88 ওই সময়ের কথা বলছি, বা ইভেন 90 ওই সময়টার কথা বলছি। দেখতাম যে আমি আমার খুব আবছা কিছু স্মৃতি মনে পড়ছে, যে দেখতাম যে রাতের বেলা হঠাৎ করে একটা সময় হলে সবাই এক হয়ে যাচ্ছে, সব কাজ টাজ বাদ দিয়ে, এবং সবাই টিভির সামনে গোল হয়ে বসছে, এবং ওই সময় অন্য কোনো কাজ করাই যাবে না, ওই সময় টিভির সামনেই থাকতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে যে অসাধারণ কিছু নাটক নাকি হয়। তো যেমন ঢাকায় থাকি, তারপরে এইসব দিন রাত্রি, বহুব্রীহি, অয়ময়, এরকম অনেক অনেক নাটকের কথা বলা যায় ওই সময়ের। এবং তারও আগের কিছু নাটক আছে সেই সময়, এরকম যারা ওই সময়টা দেখেছেন বা পার করে এসেছেন তাদের আরও আমার চেয়ে ভালো জানার কথা। এবং এইসব দিন রাত্রি, বহুব্রীহি, অয়ময়, তারপরে এরপরে আসলো সংসপ্তক, আসলো শহীদুল্লাহ কায়সারের, এবং আগের নাটকগুলো ছিল হুমায়ুন আহমেদের। এবং ওই সময়ের নাট্য ব্যক্তিত্বরা আব্দুল্লাহ আল মামুন, মমতাজউদ্দিন আহমদ, হুমায়ুন আহমেদ, তারপরে শহীদুল্লাহ কায়সার সেই নাটকগুলো নিয়ে নওয়াজিশ আলী খান, একটা অন্যরকম নাট্যধারা শুরু হলো। এবং আসলে ওই সময়ের বাংলাদেশকে যদি চিন্তা করি, 87, 88, 89, 90, 91, 92, ওই সময় বাংলাদেশ বা আসলে একটা বিশাল অংশ জুড়ে থাকে সেই মধ্যবিত্ত সম্প্রদায়ের বিনোদন বা তাদের প্রাত্যহিক জীবনের নানা কর্মক্লান্ত ব্যস্ততার ফাঁকে একটু অবসর খোঁজা, একটু আসলে সেই বদ্ধ ঘরের একটু বারান্দা বা এক চিলতে বারান্দা বা একটু জানালা খোলার মতো যেখান দিয়ে বাতাস আসতো, সেটা ছিল বিনোদনের ওই মাধ্যমটা ছিল আসলে টেলিভিশন। গৃহ বিনোদন বলতে আসলে যেটা বোঝায় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। তো সেই নাটকগুলো আসলে, এবং এটার সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে কি অদ্ভুত চুম্বকের মতো আকর্ষণ করে রাখতো দর্শককে। এবং কারণটা কি ছিল আসলে? কারণটা ছিল আপনি ওই নাটকটা দেখতে বসলে কোনো না কোনো জায়গাতে মনে হতো আপনার জীবনের কথাই বলা হচ্ছে। আপনি নিজের ফ্যামিলির সুখ দুঃখগুলো দেখছেন, আপনার ফ্যামিলিতে যে কষ্টগুলো, যে টানাপোড়েনগুলো, জীবনের সাথে লড়াই করতে গিয়ে যে সংগ্রামগুলো আপনি করেন, সেই সংগ্রামকেই তো দেখানো হচ্ছে ওই নাটকে। বা সেই সংগ্রামের ফাঁকে ফাঁকে
যে ছোট খাটো টুকরো আনন্দ হাসি কান্নাগুলো আসলে মনে হয় মুক্তার চেয়েও দামি, যে শত দুঃখের মাঝে যদি এরকম একটা হাসির এরকম একটা চমৎকার দিন আসে শত ব্যস্ততার ফাঁকে। হয়তো এমন হয়েছে যে সারাটা দিন, মাসের 29 দিনই হয়তো কোনো একটা মধ্যবিত্ত পরিবারের স্বামী তার স্ত্রীর সাথে দুদণ্ড হয়তো প্রাণ খুলে কথা বলার সুযোগ পায়নি, কিন্তু হয়তো একান্নবর্তী পরিবার, অনেককে দেখতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, স্ত্রীর জন্য তার আলাদাভাবে সময় জোটে না। কিন্তু বেতন পাওয়ার ঠিক দিনটাতে 30 দিনের মধ্যে মাত্র একদিন হয়তো লুকিয়ে লুকিয়ে একটা শাড়ি কিনে এনেছেন স্ত্রীর জন্য, যে কোনোদিন কোনো কিছু দেওয়া হয় না সবার চোখকে এড়িয়ে, কারণ অন্য কেউ দেখলে হয়তো তার কাছে এই বয়সে সেটা এক ধরনের মনে হতে পারে যে একটা বিব্রতকর একটা বিষয় বা একটা বেশ লজ্জারও একটা বিষয়। তাই একেবারে লুকিয়ে লুকিয়ে এনে গোপনে স্ত্রীর হাতে তুলে দেওয়া আছে, কখনো কোনো কিছু দেওয়া হয় না তোমার জন্য এটা। এবং স্ত্রী স্বাভাবিকভাবেই বকাঝকা করবেন, এগুলো হয়তো অনেক ক্লিশে মনে হতে পারে আপনার কাছে, বাট দিস থিংস আর রিয়েলি সুইট টু মি। আই থিঙ্ক স্ত্রী স্বাভাবিক বকাঝকা করবেন যে এতগুলো টাকা তার পিছনে খরচ করার জন্য, তারপরও তার মুখে একটা অন্যরকম ভালো লাগার ভালোবাসার হাসি ফুটে উঠবে, এবং যেই হাসিটুকু হয়তো তার স্বামীর কাছে একান্ত পাওয়া, যার জন্য পুরো 1 মাস আবার গাধার মতো কাটা যায়, সামান্য হয়তো একটা কেনারি চাকরি। এইরকম এই গল্পগুলো তো আসলে দেখানো হতো, এই ছবিগুলো তো আসলে ওই নাটকগুলোতে দেখানো হতো, যার ফলে ওই সময় প্রত্যেকটা ঘরে ঘরে এই নাটকগুলো একদম সবার হৃদয়ে পৌঁছে গিয়েছিল। তো এভাবেই আসলে আরও অনেক নাটক আসলো। তারপরে হুমায়ুন আহমেদের আরও অনেক জনপ্রিয় নাটক আমরা পেলাম। কোথাও কেউ নিয়ে এর কথা আসলে বলার আমার মনে হয় যে বলার কিছুই নেই। বাকের ভাইয়ের কথা, আমার নিজে জাস্ট কিছু স্মৃতি শেয়ার করি, আপনাদের সবারই হয়তো অনেক স্মৃতি আছে, আমি জাস্ট একটা স্মৃতি শেয়ার করি বাকের ভাই নিয়ে। বাকের ভাইয়ের বা কোথাও কেউ নিয়ে একদম এটা নিয়ে অনেক মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। হুমায়ুন আহমেদকে তার কোয়ার্টার ছেড়ে, ওই সময় তিনি শহীদুল্লাহ হলে থাকেন ঢাকা ইউনিভার্সিটি, তাকে সেই বাসা ছেড়ে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আশ্রয় নিতে হলো তার সিকিউরিটির জন্য, এবং তার ফাঁসি চাই, বাকের ভাইয়ের ফাঁসি দেওয়া যাবে এরকম এত, মানে এটা একটা নাটকের ক্যারেক্টার কি নিজে আসলে জীবনে কোনো অস্তিত্ব নেই বাস্তবে, তাকে নিয়ে এত কিছু চিন্তা করা যায় না। পৃথিবীর কোনো দেশে কোনো কালে হয়েছে কিনা আমি জানি না। সেই কোথাও কেউ নাটকের একদম শেষ দৃশ্য, আমি যেটা একটা স্মৃতির কথা বলছিলাম, ওই দিন হচ্ছে যে আমাদের একটা প্রোগ্রাম ছিল, কালচারাল একটা প্রোগ্রামে, সম্ভবত ডিবেট ওর বক্তৃতা এরকম কিছু এটাতে নাম দিয়েছিলাম, এবং প্রোগ্রামটা ছিল সন্ধ্যার পরে, হতে হতে অনেক রাত হয়ে গেছিলো, যার ফলে ওখান থেকে শেষ না করে আমি আসতে পারছিলাম না। এদিকে তো শুরু হয়ে গেছে এবং আমি ছটফট করছি, আমি কনসেন্ট্রেট করতে পারছি না যে পারফর্ম করতে হবে সেই প্রোগ্রামে। এদিকে আমার বাসা থেকেও নিশ্চয়ই জানে যে আমার এই অবস্থা, তাই তড়িঘড়ি করে সাইকেল নিয়ে আমার কাজিনকে পাঠিয়ে দিয়েছে। সেই কাজিনও টেনশনে আছে যে এই কারণে তো তারও নাটক মিস হচ্ছে। সে দ্রুত গতিতে দুই একটা অ্যাক্সিডেন্ট করে সাইকেল নিয়ে সেই অনুষ্ঠানের ভেন্যুতে হাজির, যে তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে আমাকে সাইকেল করে নিয়ে যাবে বাসায়। আমি পরিমরি করে কোনো মতে পারফরমেন্স শেষ করে সাথে সাথে আবার সে সাইকেলের টিফিন ক্যারিয়ার উপরে উঠে দুইজনে রুদ্ধশ্বাসে আসে যে কখন কত তাড়াতাড়ি বাসায় যাবো, কোথাও কেউ নেই, শেষ পর্ব আজকে, এটা যদি মিস হয়ে যায়। আমার সেই সাইকেলের পিছনে টিফিন ক্যারিয়ারের উপরে বসে মানে সেই রুদ্ধশ্বাসে ছুটে চলার স্মৃতি আমার এখনও মনে পড়ে। আচ্ছা, কোনোভাবেই একটা মিনিটও মিস করা যাবে না। কোথাও কেউ নেই আসলো, তারপরে নক্ষত্রের রাত আসলো হুমায়ুন আহমেদের আরেকটা নাটক, তারপরে ছিল রূপনগর ছিল একটা নাটক, ইমদাদুল হক মিলনের লেখা, যদ্দূর মনে পড়ে আমার, তৌকির আহমেদ এবং খালেদ খান ছিল। তারপরে তথাপি নামের একটা ছিল, যে আসলে ওই এয়ারপোর্টের স্মাগল গুডসের অ্যান্টি স্মাগলিং ড্রাইভের একটা নাটক ছিল। মফস্বল সংবাদ একটা জনপ্রিয় নাটক ছিল, এবং এরকম আর এক পর্বের নাটক তো এরকম তার কোনো ইয়ত্তা নেই, যে কত শত অসাধারণ সব এক পর্বের, এবং মঙ্গলবারে হতো ধারাবাহিক নাটক আর বৃহস্পতিবার হতো এই সপ্তাহের নাটক, যেটা এক পর্বের নাটক আর কি। এই এক পর্বের নাটকগুলো নিয়ে এত অসাধারণ নাটক দেখেছি, আমার কাছে মনে হয় যে মানে আমি আজকে যেমন মানুষই হই না কেন, ভালো হই মন্দ হই, আমার সে মানে আমি হয়ে ওঠার পেছনে অনেক বড় অবদান ছিল ওই সময় আসলে সেই এক পর্বের নাটকগুলোর। মানে অনেক উত্তরাধুনিক কনসেপ্টের নাটক যেটা দেখেছি, যেটা এই সময় করলেও মনে হবে অনেক আধুনিক, সেটা ওই 90-এর দশকে আর্লি 90s-এ দেখতাম, যে ওই সময় এক পর্বের নাটকগুলোতে। এরপরে বিশ্ব নাটক বলে একটা প্রোগ্রাম হতো, বিশ্বের বিভিন্ন বিখ্যাত নাট্যকারদের তাদের কাজ নিয়ে নাটক, এরকম। আসলে এটা গেল শুধু নাটকেরই কথা, এর পাশাপাশি অন্য কিছুর কথা আসে, যে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোগ্রামস, যেমন সেই আরও অনেক আগের কথা, সে সময় হয়তো আমি জন্ম হইনি বা আমি ছোট। ফজলে রহমানের একটা প্রোগ্রাম ছিল যে যদি কিছু মনে না করেন, এটা ছিল আসলে বাংলাদেশের ইতিহাসের বা বিটিভির ইতিহাসে প্রথম আধুনিক ম্যাগাজিন অনুষ্ঠান, যদি কিছু মনে না করেন। যারা এটা দেখেছেন তারা জানেন যে কত আধুনিক একজন টিভি ব্যক্তিত্ব ছিলেন ফজলে রহমানি, এবং কত অসাধারণ একটা প্রোগ্রাম ছিল এই যদি কিছু মনে না করেন। অসাধারণ, নিঃসন্দেহে এক কথায় অতুলনীয়। তারপরে সেই যদি কিছু মনে না করেন পরে আব্দুল্লাহ আবু সাইদের কথা বলতে হয়। অসাধারণ একজন মানুষ, নতুন করে তার পরিচয় করিয়ে দেওয়া ধৃষ্টতা। টিভি ব্যক্তিত্ব হিসেবে কিন্তু তিনি অনেক অসাধারণ একজন সফল একটা ক্যারিয়ার তিনি করেছেন, এটা হয়তো এই সময় অনেকেই জানেন না। চারুপাঠ নামে তার একটা প্রোগ্রাম হতো, যেটা মানে হিউমার এবং উইটের চূড়ান্ত নিদর্শন ছিল সেই চারুপাঠ প্রোগ্রামে। চারুপাঠের কথা বলতে হয়। তারপরে
আবার কুইজের প্রোগ্রামে যদি আমি বলি, বলুন দেখি নামের একটা প্রোগ্রাম হতো রবিবার রাত 9টায়। সেই বলুন দেখি প্রোগ্রাম আমার মনে আছে যে আমি ওই স্কুল কলেজ লাইফে প্রচুর কুইজে পার্টিসিপেট করতাম। ওই বলুন দেখি প্রোগ্রাম দেখি আসলে আমার ফার্স্ট ইন্টারেস্টেড হওয়া এই কুইজে পার্টিসিপেট করার জন্য, বা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। অসাধারণ একটা প্রোগ্রাম ছিল, অনেক কিছু জানতে পারতাম, এবং সেই বলুন দেখি থেকে আসলে জ্ঞান, বিজ্ঞান, বিশ্ব ইতিহাসের অনেক কিছু জানার সুযোগ ছিল। এবং তার মধ্যে আবার ঝটপট চটপট একটা রাউন্ড থাকতো, 1 মিনিটে হরবার করে অনেকগুলো প্রশ্ন করা হচ্ছে, সেগুলোর অ্যান্সার দিতে হচ্ছে দ্রুত, মানে কে কত আগে দিতে পারে। অসাধারণ একটা প্রোগ্রাম, স্টিল আই মিস দ্যাট। বলুন দেখি এরকম প্রোগ্রাম আসলে এখন নেই কোনো চ্যানেলে। তারপরে বলুন দেখি ছিল, আসলে আমি অনেক প্রোগ্রামের কথা হয়তো বাদ। তারপর আরও ভিন্নার্থক একটা প্রোগ্রাম, মাটিও মানুষ, শাইখ সিরাজ যে প্রোগ্রামটা করে আসলে বাংলাদেশের কৃষি জগৎটা কি মনে হয় একটা নাড়া দিয়েছিলেন, বা একটা কৃষি বিপ্লব বলা যায় ওই প্রোগ্রামটা দিয়ে হয়েছিল, মাটিও মানুষ দিয়ে। এবং কৃষি বিষয়ক একটা প্রোগ্রাম করে যে একজন তারকা হতে পারে, বা কৃষি বিষয়ক প্রোগ্রাম দেখার জন্য যে অনেকে বসে থাকে, মানে এটা ওই সময় অচিন্তনীয় ছিল। 7:25 হতো, 8টা সংবাদের আগে। কয়টা প্রোগ্রামের নাম বলবো আসলে। ছোটদের জন্য যদি কার্টুনের কথাগুলো বলি, তারপরে মনের কথা, মানে আমার মানে কলিজার ভেতরে যে কয়েকটা প্রোগ্রাম গেঁথে আছে তার মধ্যে মনের কথা, মুস্তফা মনোয়ারের, মানে স্যালুট তার প্রতি। এত অসাধারণ একটা কনসেপ্ট নিয়ে এত অসাধারণ একটা প্রোগ্রাম করার জন্য, সেখানে সেই পারুল, সেই বাউল এবং সেই সারের যে কনভারসেশন, এবং এর মাধ্যমে বিভিন্ন রকম মজার কথা হচ্ছে, এবং ছবি আঁকা শেখানো হচ্ছে, জল রঙে বিভিন্ন রকম অসাধারণ ছবি আঁকা হচ্ছে। মানে মুস্তফা মনোয়ারকে ওই সময় ওই মনের কথা প্রোগ্রামে দেখলে মনে হতো যে আসলে মানে একটা মানুষ, প্রাপ্তবয়স্ক একজন মানুষ ওই কীভাবে শিশু বা কিশোরের সাথে মিশে যেতে পারেন, বা তার মতো মানে কথা বলতে পারেন, বা মনে হতো না একজন প্রাপ্তবয়স্ক মানুষ আসলে 2-3টা পাপেটকে পাশে নিয়ে একটা প্রোগ্রাম করছেন এবং ছবি আঁকা শেখাচ্ছেন তার মাধ্যমে। মনের কথা মানে আমি মানে সিরিয়াসলি মনের কথা আমার মানে আত্মার ভেতরে কিছু একটা এত বেশি প্রিয় ছিল এই প্রোগ্রামটা আমার কাছে। এইসব গান শিখি, ফেরদৌসী রহমানের গান শেখানোর একটা অসাধারণ একটা প্রোগ্রাম। মানে কয়টা প্রোগ্রামের কথা আমি বলবো আসলে আমি নিজেই কনফিউজ, এবং অনেক প্রোগ্রাম হয়তো এই ভিড়ে বাদ পড়ে যাবে। দেন ম্যাক্সিমামের কথা বলি, ইত্যাদির কথা আসবে অবশ্যই, যে সেই বিটিভিতে সেই লেট 80s থেকে যেটা শুরু হয়েছিল, এবং এই বিষয়ে আর নতুন করে কি বলার আছে, এটা আপনারাই ভালো জানেন এত বছর পরে। এবং সেটার পথে চলা সেই বিটিভির আমল, সেই আমল থেকে 88 বা 87 ওই সময়টায় আরও অসাধারণ প্রোগ্রাম ছিল। এবং মাঝে মাঝে আবার এই নির্ধারিত প্রোগ্রামগুলোর বাইরেও কিছু বিচ্ছিন্ন প্রোগ্রাম হতো বিশেষ বিশেষ দিন উপলক্ষে। যেমন একটা প্রোগ্রামের কথা বলি, জলসা নামে একটা প্রোগ্রাম হয়েছিল 95-এ। এটা হচ্ছে ওখানে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা ছিলেন, এবং আধুনিক গানের বা ক্লাসিক্যাল সঙ্গীত জগতের অনেক বিখ্যাত মানুষ ছিলেন, যেমন খান আতাউর রহমান ছিলেন, নীলুফার ইয়াসমিন, সাদিয়া আফরিন মল্লিক, নজরুল গীতির একজন বিখ্যাত শিল্পী, তারপরে কলিম শরাফি ছিলেন, শ্রদ্ধা করে স্মরণ করছি কলিম শরাফিকে। এরকম অসাধারণ মানুষরা ছিলেন। আবার এদিকে ছিলেন মাইলসের শাফিন হামিন, এদিকে ছিলেন সোলসের পার্থ বড়ুয়া, ফিডব্যাকের মাকসুদুল হক, এরা ছিলেন এদিকে, এবং নকিব খান ছিলেন। তো ইন্টারেস্টিং একটা কাজ হয়েছিল, সেটা হচ্ছে যে ব্যান্ডের শিল্পীরা ক্লাসিক্যাল শিল্পীদের গান গেয়েছিলেন, এবং ক্লাসিক্যাল আর্টিস্ট যারা ছিলেন, সুবিন নন্দী ছিলেন, সুবিন নন্দী গিয়েছিলেন ফিডব্যাকের ওই গানটা চোখ জলে ভেজে সাথে সাথে বালিশের ওপর শুয়ে কাটছে অনেক রাত, ধন্যবাদ হে ভালোবাসা। তারা আবার গিয়েছিলেন ব্যান্ডের গান, মানে অদ্ভুত কনসেপ্ট। এবং খান আতাউর রহমান বা আরও যারা ছিলেন তারা এই সম্পর্কে মতামত দিচ্ছিলেন। আনিসুল হকের উপস্থাপনায় প্রোগ্রামটা ছিল, এটা দর্শকদের অনুরোধেই পরে আরও 2বার প্রোগ্রামটা ব্রডকাস্ট করতে হয়েছিল বিটিভিকে। আরেকটা প্রোগ্রামের কথা মনে পড়ছে আমার, যেই গানটা শুনে আসলে পুরোনো দিনের গানের প্রতি আমার একটা আগ্রহ শুরু হয়েছিল সেই ছোটবেলায়, সেটা হচ্ছিল ওই প্রোগ্রামটার নামটা মনে নেই, আফজাল হোসেন উপস্থাপনা করেছিলেন। ঈদের 3য় বা 2য় দিনে প্রোগ্রামটা হয়েছিল 94 সালে। প্রোগ্রামটা ছিল সেই পুরোনো দিনের গানগুলো নতুন করে গাওয়া হয়েছিল, এবং লোকেশনটা ছিল সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরের ওখানে, সেই পুরোনো রাজপ্রাসাদটার ওখানে, ওই পরিবেশে সবকিছু মিলে অন্যরকম ছিল। এবং সেইখানেই প্রথম আমি শুনলাম শচীন দেব বর্মনের গান ওই প্রোগ্রামটাতে, যে ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে। এটা কিরণ চন্দ্র রায় গিয়েছিলেন এই গানটা। যদি ভালো না লাগে দিও না মন, ফাতেমা তুজোহরা গিয়েছিলেন এই গানটা। এবং এরকম অনেক পুরোনো গান এবং অনেক শিল্পীর নামও ওই প্রোগ্রাম থেকে ফার্স্ট জানলাম। এবং আফজাল হোসেনের উপস্থাপনায় অনিন্দ সুন্দর একটা প্রোগ্রাম ছিল, অসাধারণ একটা প্রোগ্রাম ছিল সেটা, এখনও মানে চোখে ভাসছে এগুলো। আরও কত কিছুর কথা আসলে বলবো, অনেক কিছু হয়তো আমি স্কিপ করে যাচ্ছি, যেটা বলা উচিত ছিল যে সেটা আমারই আসলে আমি আমার জন্য প্রার্থনা করছি, কারণ অনেক বিখ্যাত প্রোগ্রামের কথা হয়তো মুখ ফসকে যেতে পারে, যেটা আসলে এরকম একটা আলোচনা হয়তো আসা উচিত আমার কাছে, যেটা মনে হয়। নাটক গেল, ম্যাগাজিন অনুষ্ঠানে গেল, বিভিন্ন অন্যরকম প্রোগ্রাম গেল, সব কিছু। তারপরে ছিল আপনার মুভি অফ দ্য উইক ছিল, বিশ্ব চলচ্চিত্রের অনেক দারুণ দারুণ সিনেমা দেখানো হতো। তারপরে আবার আমরা এর পাশাপাশি হলিউডের পাশাপাশি দেখা যাচ্ছে ইরানের কিছু সিনেমাও দেখানো হচ্ছে, এরকম ভিন্নধর্মী কিছু আয়োজনও ছিল। উচ্চাঙ্গ সঙ্গীতের আসর ছিল, সুরু লাহরি নামের একটা প্রোগ্রাম হতো, আমি জানি এখনো হয় কিনা।
এটা নিয়ে অনেকে হাসাহাসি করতেন যে রাতের বেলা মাঝরাতে সেই উচ্চাঙ্গ সঙ্গীত শুনে তো সবার ঘুম চলে আসবে, বাট আমি প্রথম সেই সেতারের অদ্ভুত সুর, লয়, ঝংকার, সরোদ, ইসরাজ, তানপুরা, সেইগুলোর প্রথম ধ্বনি শুনে আকৃষ্ট হওয়া সেই সুরলহরী প্রোগ্রাম থেকে। এবং আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল মিউজিকের প্রতি বা সেই ইনস্ট্রুমেন্টাল মিউজিকের প্রতি আমার ইন্টারেস্ট হচ্ছে এটাও বিটিভির বদৌলতে। এটার বিষয়টা ছিল এরকম যে অনেক নাটকের মধ্যে বা অনেক আলেখ্যানুষ্ঠানের মধ্যে যেটা হতো, বর্ষা দিনের ফ্লেভার আনার জন্য ইসরাজ, সরোদ, ইসরাজ এগুলো ব্যবহার করা হতো। এবং সেই যে মানে মেঘলা আকাশ বা বৃষ্টি দিনের একটা ভিজুয়ালাইজেশন আমি দেখছি, তার সাথে ব্যাকগ্রাউন্ডে যখন মানে ইসরাজ বা সরোদের মিউজিক শুনছি, যে অদ্ভুত দোতনা তৈরি হচ্ছে এবং একেবারে বাসায় একা একা বসে দেখতে দেখতে যেটা তার মধ্যে যেটা অদ্ভুত একটা অনুভব তুলতো আমার কিশোর মনেও, সেটা আমি এখনও অন্য কিছুতে পাই না। এবং ওইভাবেই আসলে ক্লাসিক্যাল বা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের প্রতি ইন্টারেস্টটা গ্রো করা শুরু হয়। এরকম হাজারো অনেক কিছু বলতে পারবো আসলে ওই সময় টেলিভিশন ইন্ডাস্ট্রি সম্পর্কে। মানে আমার নিজের যেটুকু করা সেই লেট 80s থেকে শুরু করে মিড 90s ও লেট 90s পর্যন্ত এই আসলে জয়যাত্রাটা হয়তো ব্যাহত ছিল। তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকম চ্যানেল আসলো, চ্যানেলের সংখ্যা বাড়তে থাকলো এবং আমার কাছে মনে হয় যে মানুষ সেই টেলিভিশনের স্বর্ণযুগের আস্তে আস্তে পতন হওয়া শুরু হলো বা ধ্বংস হওয়া শুরু হলো। এই কথা শুনে অনেকেই আতকে উঠবেন, লাফ দিয়ে উঠবেন, ছোড়া বলেই কিরে, কিন্তু আমার কথা হচ্ছে যে এর পরে অনেক ভালো কিছু হয়েছে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে। সেগুলোকে বাদ দিয়ে বলছি, দোজ আর ভেরি ব্রাইট এক্সাম্পলস, বাট সেই এক্সেপশনকে বাদ দিয়ে আমি যেটা বলবো, যত বেশি চ্যানেল আসতে লাগলো টেলিভিশন ইন্ডাস্ট্রির বা টিভি মিডিয়ার মান তত পড়তে লাগলো বাংলাদেশে। পড়তে তো পড়ছিলই। সর্বশেষ তাও আমার কাছে মনে হয় যে 2007-08 পর্যন্ত একটা, হয়তো 7-8-9 পর্যন্ত একটা মান ছিল মোটামুটি। তারপরে আমার কাছে মনে হয় গত 5-6 বছর ধরে টেলিভিশনে যা হচ্ছে বর্তমান যুগের প্রেক্ষাপটে, এবার একটু আসি, মানে আমার কাছে মানে ভাবতে মানে আমার মাঝে মাঝে লজ্জাবোধ হয় যে মানে আমাদেরই কেউ না কেউ বা আমাদেরই দেশের মানুষরা এগুলো বানাচ্ছে প্রোগ্রামগুলো। এটা দেখে প্রথমে নাটকের কথায় আসি। প্রথম যন্ত্রণা হচ্ছে বিজ্ঞাপন, সেটা নিয়ে অনেক কথা বলা বিভিন্ন জায়গায় হয়ে গেছে, সেটা নিয়ে নতুন করে কিছু না বলি। তারপরে হচ্ছে যে নিউজের মানে বিভিন্ন স্পন্সরের কাছে বিকিয়ে যাওয়া, একটা ব্রেক নেওয়া হবে, সেটা হচ্ছে অমুক প্রতিষ্ঠান ব্রেক, অমুক ব্রেক, সেই ব্রেকের পরে ফেরা হবে, এটা হচ্ছে আবার তমুক কামব্যাক, তমুক প্রতিষ্ঠানের স্পন্সরের তমুক সেগমেন্ট। নিউজের মধ্যে এত মানে কেরদানি সার্কাস দেখে মনে আসলে নিউজ না, কোনো সার্কাস দেখছি। তারপরে নিউজ তো গেল, এবার আসি নাটকগুলোকে। আসলে নাটক নিয়ে আসলে একটু বেশি কথা বলবো, কারণ হচ্ছে যে টিভি মিডিয়ার কাছে অন্তত বাংলাদেশের মতো একটা দেশের মানুষের বেশি প্রত্যাশা আসলে নাটক ঘিরেই থাকে এবং নাটকটা আসলে টিভি মিডিয়ার বেশিরভাগ জায়গা জুড়ে থাকে, যেটা আমরা দেখেছি বিভিন্ন কালে বিভিন্ন পর্যায়ে। সেখানে যেটা দেখা যায় ইদানিংকালে নাটকের নামে যা হচ্ছে আসলে তাকে আমার কাছে পর্নোগ্রাফি মনে হয় কিছু কিছু নাটক দেখে, এবং স্থূল ভাড়ামির একটা জায়গা মনে হয়েছে আমার কাছে টিভি নাটক। মানে দুই ধরনের নাটক হচ্ছে। এক ধরনের নাটক হচ্ছে মানে একেবারেই টিনেজদের জন্য, এবং মানে টিনেজ কিছু ছেলে মেয়ে এবং একটা বিভিন্ন মোবাইল টেলিকম প্রতিষ্ঠান সেগুলো স্পন্সর করে, ঈদের সময় বিশেষভাবে সেগুলোকে দেখা যায়। 5-6 জন টিনেজ ছেলেমেয়েরা থাকে এবং তারা বিভিন্ন রকম নর্তন কুর্দন করে থাকেন, বিভিন্ন রকম ন্যাকামিপূর্ণ কাজ কারবার করে থাকেন, এবং সেখানে একটা গান থাকে, সেই গানটা খুব হিট হয়। তার বদৌলতে ওই নাটকটাও খুব হিট হয় বা টেলিফিল্মটা, এবং সেটা নিয়ে বেশ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় চলে, এবং যে ওই নাটকটা না দেখেছে সে খ্যাত বলে গণ্য হয়, এবং সে যে ওটা নিয়ে আলোচনা করতে না পারে সে ব্যাকডেটেড বলে গণ্য হয়। এটা হচ্ছে একটা ধারা। আর একটা ধারা হচ্ছে যেভাবে হোক কাতুকুতু দিয়ে সুরসুরি দিয়ে যেভাবে হোক না কেন আপনাকে হাসাতে হবে, স্থূল ভাড়ামি। এবং আমার কাছে মনে হয় যে মাথা মোটা কয়েকজন লোকের কিছু নির্মাণ অস্থির, অশ্লীল এবং মানে চূড়ান্ত রকম আমার কাছে মনে হয় যে জঘন্য কিছু একটা, মানে তার মধ্যে কোয়ালিটি বা ক্লাসের বিন্দুমাত্র কোনো ছাপ নেই, বা মানে ক্রিয়েটিভিটির সিও আমার মনে হয় তার মধ্যে থাকে। এটা একটা সৃষ্টিশীল সৃজনশীল শিল্প, কিন্তু মনে হয় যে আসলে মানে সবচেয়ে স্থূল যে সার্কাস তার থেকেও স্থূল হচ্ছে ওই টিভি নাটকগুলো। এবং অ্যাকসেন্ট নিয়ে নানা রকম মানে বাচনভঙ্গিকে নিয়ে একেবারে রীতিমতো ধর্ষণ বলা যায়, বাংলা ভাষাকে ধর্ষণ করা হচ্ছে নাটকগুলোতে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট আমার মনে হয় দিস ইজ দ্য পারফেক্ট ওয়ার্ড টু ডিসক্রাইব দ্য সিনারিও অ্যাকচুয়ালি। তারপরে সে তো গেল, এবং সবশেষে মানে আমার কাছে সব থেকে যেটা ঘৃণ্য মনে হয়েছে ইদানিংকাল, যেটা কয়েক বছর ধরে দেখছি, যে বর্তমানে বাংলাদেশে কোনো অভিনেত্রী নেই বোধ হয়, এই কারণে মডেলদেরকে ধরে আসলে অভিনেত্রী বানানো হচ্ছে, এবং প্রত্যেকটা চ্যানেলে দেখা যাচ্ছে নাটকগুলো আসলে কোনো অ্যাক্ট্রেস সেখানে নেই,
বিভিন্ন মডেলরা বিভিন্ন চরিত্রে রূপদান করছেন, এবং মডেল আর অভিনেত্রী যদি একই হতেন তাহলে একই ব্যক্তিকে দিয়ে দুটো কাজ করা যেত, দুটো কখনো আলাদা হতো না। এবং পৃথিবীর বিখ্যাত দেশগুলো উন্নত বিশ্বেও থেকে, এবং যেখানে আসলে টিভি মিডিয়া অনেক স্ট্রং, সেখানেও এই দুটো ক্যাটাগরি সবসময় আলাদা ছিল। কারণ দুটো মানে যারা মডেল হয়েও অনেক ভালো অভিনেত্রী একটা সময় ছিলেন, তানিয়া, সুইটি, তারা মডেলিং থেকে এসেছিলেন কিন্তু নাটকে অনেক ভালো করেছেন পরবর্তীতে, যদিও সময় লেগেছিল অ্যাডজাস্ট করতে শুরুর দিকে। তো এরকম অনেকেই মানিয়ে নিয়েছেন এবং শেষ পর্যায়ে ভালো অভিনয় করেছেন। কিন্তু এখনকার যেটা হচ্ছে, আমি দেখছি যে আসলে বিভিন্ন রকম মডেলকে ধরে নিয়ে নাটক বানানো হচ্ছে। মানে আসলে অভিনেত্রী কথাটার সঠিক অর্থ কি, এটাই মনে হয় আসলে আমরা ভুলে যেতে বসেছি। তো মডেলদের যেটা থাকে প্রচেষ্টা থাকে নাটকগুলোতে, তাদের গ্ল্যামার, তাদের ফ্যাশন, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের অ্যাপিল, এগুলোকে কত তীব্রভাবে ফুটিয়ে তোলা যায় ততই তাদের ক্যারিয়ার জন্য ভালো। তারা সেই চেষ্টাটাই করে থাকেন। তারা যেভাবে কথাগুলো বলেন, মানে সেটা আসলে বাংলা নাকি কোনো মঙ্গল গ্রহের ভাষা সেটা বুঝতে 3 বছর গবেষণা করতে হবে হয়তো আপনাকে। এবং ন্যাকামির চূড়ান্ত ছড়াছড়ি, এবং আমার কাছে মনে হয় তাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের ড্রেস আপ, তাদের কথা বলার ভঙ্গি এবং তাদের একের সাথে আরেকজনের কমিউনিকেশন। কিছুদিন আগে আমি চ্যানেল ঘোরাতে ঘোরাতে ঈদের প্রোগ্রামে একটা নাটক দিচ্ছিলাম, একটা ফুটবল খেলা নিয়ে একটা নাটক হচ্ছিল। সেখানে যে অঙ্গভঙ্গি দেখলাম আমার কাছে মনে হচ্ছিল যে পর্নোগ্রাফি ইজ মাচ বেটার দেন দ্যাট মেবি। তো মানে এই ধরনের মানে আবর্জনা স্তূপ থেকে কিছু মডেল ধরে এনে আমার কাছে মনে হয় যে আসলে টিভি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার কোনো মানে হয় না। মানে নাটকগুলো যারা বানাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, জীবনে যদি কিছু করতেই হয় আমার কাছে মনে হয় যে নদীর তীরে বসে ঢেউ গোনাও ভালো, এরকম অখাদ্য বানানোর থেকে, যেটা আমার কাছে মনে হচ্ছে দেখে। সো এবং আরেকটা পেইন সেটা হচ্ছে যে নাটকগুলো সিম্পলি আমার কাছে মনে হয় মানে চোখে পানি আসা ছাড়া আসলে আর কোনো শব্দ আমি খুঁজে পাই না বাংলাদেশের বর্তমানে নাটকগুলো দেখে। এর থেকে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম জিনিসের থেকে সুন্দর হয় বাংলাদেশের নাটকগুলোর থেকে বর্তমানে, এক্সেপ্ট সাম ব্রাইট এক্সাম্পলস। এবার আসি আরেকটা মহান কিংবদন্তি তুল্য একটা প্রোগ্রাম ইদানিংকালে, যেটা খুব খুব খাচ্ছে কয়েক বছর ধরেই, বেশ কয়েক বছর হয়ে গেল, টক শো। এবং অনেক জ্ঞানী গুণী কুতুব বুদ্ধিজীবী মানে বিশিষ্ট মানুষ তারা বিভিন্ন রকম আলোচনা নিয়ে বসেন এবং তারা সেই দেশ উদ্ধার করেন। সে এক বিশাল ইতিহাস, সেটাও একটা জনপ্রিয় কনসেপ্ট বর্তমানে, এই টক শো। জীবনটাই টক হয়ে যাচ্ছে যেগুলো দেখতে দেখতে হয়তো সবার। সো আলটিমেটলি যেটা হচ্ছে, আমরা যারা ইয়াং আছি এবং আমরা যারা এই সময়ের অনেক এন্টারটেনমেন্ট ফিল্ম অনেক কিছু নিয়ে আমরা হয়তো আমাদের সুযোগ আছে দেখার, কিন্তু অ্যাকচুয়ালি যারা আসলে টিভি মিডিয়ার প্রতি নির্ভরশীল, আপনারা আমার হয়তো টিভি না দেখে আমরা অনেক ওয়েতে নিজেকে এন্টারটেইন করতে পারি, অনেক জায়গায় ঘুরতে যেতে পারি, অনেক কিছু করতে পারি, সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পারি, অনেক কিছুই করতে পারি। আমরা নিজেরা ডিভিডি এনে, ব্লুরে ডিস্ক এনে আমরা নিজেরা ডাউনলোড করে ভালো সিনেমা দেখতে পারি, অনেক কিছুই করতে পারি, বই পড়তে পারি। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের কাছে একমাত্র বিনোদন হচ্ছে টিভি মিডিয়া। স্পেশালি হয়তো আমাদের সবারই বাড়ির মা খালারা, তারা হচ্ছে প্রতিদিন হয়তো অনেক পরিশ্রম করছেন সংসারটাকে গোছানোর জন্য। শুধু তারাই না, আবার অনেকে সারাদিন অফিসেও কাজ করছেন, বাড়িতে সে একটু বিনোদন পাবেন টিভিটা অন করে, এরকম প্রত্যাশা বেশিরভাগই থাকে। টিভি মিডিয়ার জন্ম সেই জন্যই। তো তারা হচ্ছে এইসব দেখে নিজেদের জন্য তারা কোনো কিছু পান না। এখনকার টিভি মিডিয়া হচ্ছে টিনেজদের জন্য এক শ্রেণীর প্রোগ্রাম বানাচ্ছে, আর অসুস্থ, ভার এবং সাইকোপ্যাথদের জন্য আরেক ধরনের ভাড়ামিপূর্ণ প্রোগ্রাম বানাচ্ছে। এই দুটো চিপায় পড়ে আসলে যেটা বাধ্য হচ্ছে, হয়তো তাদেরকে দোষ দেওয়া যায় না, হিন্দি সিরিয়ালের দিকে ঝুঁকছে সবাই। এটা আসলে একমাত্র মানে তাদেরকে নিয়ে হাসাহাসি করা হয়, অনেকে ব্যঙ্গও করে হিন্দি সিরিয়াল যারা দেখেন। আসলে আমার কাছে মনে হয় যে তারা এক অর্থে নিরুপায়। তারা দেশের চ্যানেলে কি দেখবেন, বাধ্য হয়ে হিন্দি চ্যানেল ঝুঁকছেন। এই সময়ের তরুণ প্রজন্মও ঝুঁকছে এবং আমরা শুনছি যেখানে সেখানে যাই আমরা শুধু হিন্দি কথার বাতচিত, এবং সেই হিন্দি সিরিয়ালের ড্রেস নিয়ে মানুষ সুইসাইড করছে, সেগুলো নিয়ে এই হচ্ছে সেই হচ্ছে, এবং সেই যেগুলোর উপযোগ্য হচ্ছে কে কত কুটনামি করতে পারে, কে কত পরকীয়া করতে পারে, কে কত ঝামেলা লাগাতে পারে, জীবনের সবচেয়ে কুৎসিত বিষয়গুলোকেই যেখানে দেখানো হয়। এবং সেই কুৎসিত বিষয়গুলোকে নিয়ে এবং আমাদের সেই একদম ক্লাস 5-এর সেই পিচ্চি মেয়েটা থেকে শুরু করে তার নানি পর্যন্ত মুগ্ধ হয়ে দেখছে সেই হিন্দি সিরিয়ালগুলো। তা আলটিমেটলি টিভি ইন্ডাস্ট্রিটা যাচ্ছে কোথায় আসলে? এই মানে যার একটা সময় এত স্বর্ণযুগ যে ইন্ডাস্ট্রি ছিল, এত অসাধারণ টিভি ব্যক্তিত্ব যারা ছিলেন এক সময়, সৈয়দ শামসুল হক আরেকজন বিখ্যাত সাহিত্যিক, তিনি এক সময় উজ্জ্বল সেই 60-70 দশকে একজন বিখ্যাত টিভি ব্যক্তিত্ব ছিলেন, তারা এক সময় টিভিতে প্রোগ্রাম করতেন। আর এখন আমরা কিছু মাথা মোটা অসুস্থ, এবং আমার কাছে মনে হয় যে মানে ঢেউ গুনতে পারবেন না যারা পাশে বসিয়ে দিলেন নদীর, তেমন মানুষরা টিভি ইন্ডাস্ট্রি চালাচ্ছেন। আই এম সরি টু সে দ্যাট। তো এটা বলার একটাই উদ্দেশ্য, আসলে এভাবেই কি ধ্বংস হয়ে যাবে টিভি ইন্ডাস্ট্রি এবং টিভি মিডিয়া, যার ফলে আমরা অন্য দেশের প্রোগ্রাম, পার্শ্ববর্তী দেশের সেই অখাদ্য জিনিসগুলো দেখবো এবং তাদের আগ্রাসনের, সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হবে আমাদের দেশের এই সময়ের তরুণ প্রজন্ম এবং সবাই। কি কারণে হচ্ছে, বা এটা প্রতিরোধের উপায়টা কি আসলে, বা এইভাবেই কি চলবে? দিনকে দিন আরও জঘন্য অধঃপতনের শিকার হবে বাংলাদেশের টিভি মিডিয়া। সেই জঘন্য অনুষ্ঠান, একেবারেই সৃষ্টিশীলতা যেখানে
বিন্দুমাত্র কোনো কিছু আমি দেখি না যেখানে মানে সত্যিকারের মানে ভালো লাগার মতো 1% জিনিসও থাকে না। এবং যে কারণে বাধ্য হয়েই আমি এখন টিভির দর্শক না, কারণ দেখার মতো কিছু পাই না, শুধুমাত্র খেলাই দেখি টিভিতে। বাট একসময় সেই ছোটোবেলা আমার মনে আছে যে আমি সারাদিন অপেক্ষা করতাম টিভিতে কোন সময় ওই প্রোগ্রামটা হবে। মানে মানে পড়াশোনার খেলাধুলা বাকি সময়টা আমার ছিল টিভিময়, শুধু ওই প্রোগ্রাম এই প্রোগ্রাম, এটা দেখবো ওটা দেখবো, এরকম অসাধারণ এবং অনেক কিছু জেনেছি শুনেছি সেই প্রোগ্রামগুলো থেকে। এবং আমি যেটা বললাম যে আমার আজকে আমি ওটার পেছনে সিংহভাগ অবদান ওই সময় টিভি মিডিয়ার সেই আর্লি 90s মিড 90s প্রোগ্রামগুলোর। তো যার ওই সময় 20-25 বছর আগে যে জায়গাটা এত ভালো ছিল, সুন্দর ছিল, এখন সময়ের সাথে সাথে সেটা আরো মানে উৎকর্ষের আনয়ন করবে, আরো বেশি প্রবৃদ্ধি লাভ করবে, প্রকৃষ্ট হবে আগের থেকে আরো। অথচ আমরা কোন পথে চলছি? অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ। শামসুর রহমানের সেই বইয়ের মতোই অদ্ভুত উটের পিঠে চলেছে আমাদের টিভি মিডিয়া, টিভি ইন্ডাস্ট্রি। সো দ্যাটস অল, ফুড ফর থট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। সময় হচ্ছে 1:35। শুনলাম একটু আগে সজীবের গান, আমায় বোঝা খুবই সোজা যদি তুমি চাও। কিন্তু সোজা কাজটি অনেক সময় পারা যায় না, কারণ চাওয়াটা হয়তো ওইভাবে হয় না, অতটা গভীরে গেলেই হয়তো চাওয়াটা সেরকম হয় এবং তখনই বোঝাটা হয়তো খুব সহজ হয়ে যায় এবং তখনই মন পাবনের নাও তার সাথে পাওয়া যায়। তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে মহিনের ঘোরাগুলির গান। পৃথিবীটা নাকি ছোট হতে হতে ড্রয়িং রুমে আর স্যাটেলাইটের বোকা বাক্সতে বন্দি। বোকা বাক্স কথাটা টেলিভিশনের জন্য ব্যবহার করা হয়, যেটা অর্ণবের একটা গানে আছে, বাক্সে বাক্সে বন্দি বাক্স। এবং যেটা হয়েছে যে বোকা বাক্স নামটা আসলে কেন এসছে, এই অনেক সময়ে অনেক প্রেক্ষিতে অনেক জায়গাতে এই টিভি মিডিয়ার সেই অসারত্বের কারণেই আসলে বোকা বাক্স নামটা টেলিভিশনের উপরে এঁটেছিল। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশি টিভি মিডিয়া একসময় টেলিভিশনকে বোকা বাক্স হতে দেয়নি, কিন্তু এখন আসলে সত্যি এটা বোকা বাক্স না, এটা জঘন্যতম বোকা বাক্স, যেটা নিয়ে একটু আগে ফুড ফর থটে সেগমেন্ট করলাম। সেটা নিয়ে অনেক SMS আসছে এবং আমি আসলে ফুড ফর থটের উদ্দেশ্য এটাই যে ভাবনার খোরাক জোগানো, এবং সেই ভাবনার খোরাক জোগানো এটা আসলে প্রথম মানে বারুদে প্রথম বারুদটা জ্বালানো, এবং তারপর যদি এ থেকে কোনো না কোনো যদি একটু হলেও পরিবর্তন আসে সেটা নিশ্চয়ই অনেক ভালো একটা ব্যাপার। এবং অনেকেই ভাবছেন এবং অনেকে SMS পাঠাচ্ছেন, ভালো লাগছে যে ভাবনার খোরাক সত্যি আমি জগতে কিছুটা হলেও পেরেছি। এবং একটা জিনিস তখন বলা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে রিয়েলিটি শো, যেটা আমি আজকের সিনেমা যে কনফেশনস অফ এ ডেঞ্জারাস মাইন্ড বলতে গিয়ে বলেছিলাম যে সেই 60-এর দশকে যে রিয়েলিটি শোগুলো হতো এবং যেগুলোর বেশিরভাগই ক্র্যাপ ছিল এবং ওই সিনেমাতেও দেখানো হয়েছে সেভাবেই। এবং ওই সময় সেই 60-এর দশকে আমেরিকাতে চাক ব্যারিসের বিরুদ্ধে প্রবল অভিযোগ উঠেছিল যে তিনি টিভি মিডিয়াকে কলুষিত করছেন এবং টিভি মিডিয়ার স্ট্যান্ডার্ড অনেক নিচের দিকে নামিয়ে দিচ্ছেন। তার দ্য ডেটিং গেম, তারপরে দ্য নিউলি ওয়েড কাপল, তারপরে হচ্ছে ওই যে দ্য গং শো, এই শোগুলোর মাধ্যমে তিনি বলা হয়েছিল তিনি টিভি মিডিয়ার স্ট্যান্ডার্ডকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে সেই 60-70 দশকে যেটা আমেরিকাতে হয়েছিল চাক ব্যারিসকে নিয়ে, সেটা এখন আমাদের দেশে হওয়া উচিত। বিকজ প্রথমে চালু হলো পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে দেখানো হলো বিভিন্ন রকম রিয়েলিটি শো শুরু হলো, সার্কাস মার্কা বিভিন্ন রকম রিয়েলিটি শো শুরু হলো। স্প্লিটসভিলা, ওই সময় দেখা যেত যে টিনেজদের মধ্যে স্পেশালি বা টিনেজদের এরিয়া ছাড়িয়ে যারা ইউনিভার্সিটি স্টেজে, তা স্পেশালি ফিমেল অডিয়েন্সের মধ্যে তুমুল জনপ্রিয় একটা প্রোগ্রাম স্প্লিটসভিলা, যেটা আমার কাছে মনে হয় যে ওই প্রোগ্রাম দেখার থেকে কাঁথামুড়ি দিয়ে 3 ঘন্টা ঘুমানো ভালো। তারপরে হচ্ছে রোডিজ, হ্যান ত্যান শ্যান, বিভিন্ন রকমের প্রোগ্রাম, তারপরে বিগ বস রিয়েলিটি শো, অনেক রকম চটুল সব তুমুল জনপ্রিয় একটা রিয়েলিটি শো, যেগুলোর সময় একসময় তো বাংলাদেশের মানে চায়ের দোকান থেকে শুরু করে আপনি 5 স্টার হোটেল যেখানেই যাবেন শুধু রোডিজ আর স্প্লিটসভিলা, স্পেশালি রোডিজের নাম শুনবেন। মানে ওই সময়ের অনেকের জীবনটাই ছিল রোডিজময়, তাদের স্বপ্ন ছিল কীভাবে রোডিজের মতো ওই ছেলেগুলোর মতো একটা বয়ফ্রেন্ড পাওয়া যায়। আবার অনেক ছেলে ভাবতো স্প্লিটসভিলার ওই হটি মেয়েগুলোর মধ্যে একটা যদি গার্লফ্রেন্ড পাওয়া যেত। সো অনেক কাহিনী কীর্তি, সে এক বিশাল ইতিহাস, ধুমধুমার অবস্থা, ত্রাহি মধুসূদন। দেন আসলো বিভিন্ন রকম সঙ্গীত শিল্পী খোঁজার রিয়েলিটি শো, অমুক শো তমুক শো, বিভিন্ন রকম সমাজের নিচু স্তরের মানুষদের জন্য, সুবিধা বঞ্চিতদের জন্য গানের আয়োজন থেকে শুরু করে বিভিন্ন রকম ছেঁড়াবেড়া অবস্থা, একদম হীরালাল পান্নালাল অবস্থা একদম আর কি। তো সেখান থেকে দেখলাম অনেক বছর ধরে অনেকে আসলেন, এটা দিয়ে আসলে আসল উদ্দেশ্যটা হচ্ছে বিভিন্ন রকম বহুজাতিক প্রতিষ্ঠানের মুনাফা করা, তাদের কর্পোরেট ব্র্যান্ড ইমেজ বিল্ড আপ করা এবং ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড ইকুইটি ক্রিয়েট করা। সেগুলো তারা করে নিচ্ছেন, মুনাফাও হাতিয়ে নিচ্ছেন মধ্যস্বত্বভোগী বিভিন্ন সংস্থা, বিভিন্ন লোকজন। আর সেই দ্য গং শো এর কথা বলেছিলাম, সেই সিনেমার দ্য গং শো, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটু বিখ্যাত হওয়ার জন্য, একটু টিভিতে মুখটা দেখানোর জন্য সর্বস্ব উজাড় করে বহু স্বপ্ন বুকে নিয়ে অভিভাবকরা পাঠিয়ে দিচ্ছেন ঠেলে, তুই পারবি সেই একজন হতে।
তো কত কাহিনী কীর্তি না পেরে অনেকের মন ভেঙে যাচ্ছে, কান্নায় ভেঙে পড়ছে, বিভিন্ন রকম অবস্থা। এরকম অনেক হৃদয় বিদারক খবর পেপারে এসছে যে ওই রিয়েলিটি শোতে চান্স না পেয়ে সুইসাইডও করেছে, এরকমও হয়েছে। মানে এই বয়স থেকেই মানে সবার মধ্যে একটা প্রতিযোগিতা যে কাকে মানে একজন টিকবে, সেই একজন তোমার হতে হলে আর 100 জনকে পিছনে ফেলতে হবে। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে সেই, এবং শিল্প নিয়ে, সেটা আবার অন্য কোনো বিষয় নিয়ে না। 100 মিটার দৌড় হলে একটা কথা ছিল। এবং আলটিমেটলি ভাবে আমরা অনেক যুগে যুগে কালে কালে অনেক কুতুব তুল্য সঙ্গীত শিল্পী পেয়েছি আমরা, এবং তারা আবার এসেছেন। সকাল আসার আগে তারা আবার ঝরেও গিয়েছেন। খুব কয়েকজন টিম টিম করে চলছেন, কিছুদিনের মধ্যে তারাও ঝরে যাবেন হয়তো, যেটা মনে হচ্ছে ভাবে সাবে। এটার আসল ব্যাপারটা হচ্ছে আসলে এভাবে কখনো শিল্পী তৈরি করা যায় না। এই চটকদার পণ্যের মূল্য দেখিয়ে গাধার সামনে যেভাবে দেখানো হয়, দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট। সো আলটিমেটলি যেটা হয়েছে যে এটা করার পরে তারা এসেছেন, কিছুদিন নর্তন কুর্দন করেছেন, গান টান গিয়েছেন, এবং আমি কয়েকজনের কনসার্টও দেখেছি, এবং তারা নিজের কোনো গান সেখানে গাইতে পারছেন না। বিভিন্ন বিখ্যাত শিল্পীর বিখ্যাত গান গাইছেন, কাভার করছেন, বিকজ তাদের কোনো মৌলিক গান নেই, তাদের কোনো মৌলিক সুর নেই, তাদের কোনো মৌলিক ভাষা নেই। এবং সেই বিখ্যাত গানগুলো বা সেই ভাড়া করা মানে খ্যাপে যাওয়া শিল্পীদের মতো গান টান গিয়ে বিদেশে সফরে যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, কানাডাতে, ইউরোপে, এবং বেশ কিছু মালপানি কামাচ্ছেন। তারপরে আবার কিছুদিন পরে ঠুস করে ঝরে যাচ্ছেন, এবং আবার নতুন বছরে নতুন কম্পিটিশন হচ্ছে, সুন্দরী প্রতিযোগিতাও হচ্ছে, এবং শিল্পী খোঁজা হচ্ছে, গানের প্রতিযোগিতা খোঁজাচ্ছে, এবং এখন তো আবৃত্তি, নাচ, গান, কুরআন তিলাওয়াত থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে রিয়েলিটি শো। মানে রিয়েলিটি শোতে বাংলাদেশ সয়লাভ এই মুহূর্তে। মানে এত রিয়েলিটি শো, রান্নার রিয়েলিটি শো, আচার বানানো হচ্ছে কীভাবে সেটারও রিয়েলিটি শো, ফুল ফ্যামিলি আনা হচ্ছে। মানে ইন্ডিয়াতে হচ্ছে সমান্তরালে পাল্লা দিয়ে বাংলাদেশে হচ্ছে। ইন্ডিয়া যেটা করছে বাংলাদেশে সেটা করতে হবে, আরও বেশি করে করতে হবে, যার ফলে আমরা আমাদের পৃথিবীটা, আমাদের জীবনটা রিয়েলিটি শোতে আবদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমিও কি কোনো রিয়েলিটি শোর অংশ? আমার হাঁটা কতটা সুন্দর হচ্ছে এটা দিয়ে বোধহয় মার্কস দিচ্ছে পিছনে বসে থাকা 3 জন। এরকম ভাবনা চিন্তা মাঝে মাঝে কাজ করে। শিল্পের অপমৃত্যু, শিল্পের অবক্ষয়, শিল্পের ধর্ষণ, শিল্পের গলা টিপে হত্যা, এবং আলটিমেটলি মুনাফাখোর হচ্ছে বিভিন্ন জায়গায় বসে থাকা বিভিন্ন রকম মধ্যস্বত্বভোগী, তারা তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আর শুদ্ধতা, শিল্প উচ্ছন্নে যাক, গোল্লায় যাক, উদ্দেশ্য পূরণ হলেই তো হলো। ক্যারি অন। সো আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, anyone from anywhere, these days I feel numb, টোটালি নাম, কোনো ছবি আঁকতে পারছি না। You can draw your feelings, good or bad, but what if you have nothing in mind? কোনো কিছু ভাবতে হবে না, একেবারে সব কিছুকে ছুটি দিয়ে দিন, শুধুমাত্র 2টা সিনেমা দেখুন। একটা হচ্ছে মডিগ্লিয়ানি, একজন চিত্রশীল পেইন্টারকে নিয়ে, যেহেতু আপনি বলছেন যে ছবি আঁকা, সো মডিগ্লিয়ানির জীবনী নিয়ে একটা মুভি, ওটা দেখতে পারেন। আরেকটা হচ্ছে মিস্টার টার্নার, গত বছরের সিনেমা, অসাধারণ একটা সিনেমা, এবং দারুণ অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন, সেটা দেখতে পারেন, মিস্টার টার্নার। সাইদুল, ঢাকা থেকে, থ্যাংক ইউ ভাইয়া, এভাবেই সাথে থাকতে হবে। সাবরিনা আনোয়ার, আমি তাকে অনেক পুরনো নাটকগুলোর কথা মনে করে দিয়েছি, নস্টালজিক হয়ে গেছেন তিনি, এবং বিষয়গুলো কি কারো মাথায় ঢুকবে যেগুলো বললেন। তাজিল আমাকে জানিয়েছেন ইউটিউবে তিনি এখনও সেই পুরনো নাটকগুলো দেখেন এবং পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আজ রবিবারের কথা তিনি লিখেছেন, মাধবীও লিখেছেন। মাধবী আরও বলেছেন বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালে, হ্যাঁ আমি প্রত্যেকবারই গিয়েছি, প্রতি শুক্রবার মুভি দেখা তো এটা তার খুব ভালো লাগতো, এবং মনের কথার কথা তিনিও লিখেছেন, এবং একটা কার্টুন জঙ্গলে ভোর হলো আজ নতুন প্রভাত এলো, মোগলির কথা বলেছেন। শার্লি আমাকে জানিয়েছেন মনের কথা প্রোগ্রামের কথা তারও খুব পছন্দের একটা প্রোগ্রাম ছিল, ইত্যাদি কথা তিনি লিখেছেন, এবং আরও অনেক কিছু লিখেছেন। হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত। তাহমিনা আমাকে জানিয়েছেন সেই আমলে যদি হতাম, সেই কালের খুব আফসোস হয়। আচ্ছা, এই আফসোসটা কেন হবে? বরঞ্চ এই আত্মতৃপ্তিটা হয়েছিল যে সেই সময় থেকে আমরা অনেক এগিয়ে গিয়েছি, আরও বহু দূরে, আরও উৎকৃষ্ট হয়েছি, উৎকর্ষের সন্ধানে আমরা বহু দূরে এগিয়ে গিয়েছি, তা না হয়ে হচ্ছে আফসোস। তারপরে আমাকে আরও জানিয়েছেন যে আর অনেকেই, ইশরাত মিরপুর থেকে, আমরা কি তাদের কাছে বন্দি, বাঁচাবে কে? আরেকজন নাম ঠিকানা লিখেছেন, সব আলো নিভে গেলে গহীনে জ্বালিয়ে রাখি তারার প্রদীপ, জানি তুমি আছো থাক যত ব্যবধান, কিন্তু কোন বন্ধু বুঝতে পারলাম না। সো ফ্রেন্ডস, এখনো কিছু বলার থাকলে আপনার SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আজকে অনেক রুঢ় কথা বলতে হয়েছে আমাকে ফুড ফর থট সেগমেন্টে, দুঃখ দিয়ে থাকলে কাউকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার উদ্দেশ্য ছিল একটাই, যে একটা স্বর্ণালী সময় আমাদের টিভি মিডিয়াতে ছিল, টিভি ইন্ডাস্ট্রিতে ছিল, যে সময় টিভির নাম শুনলেই সবার মনে একটা অন্যরকম আনন্দ, উত্তেজনা, উচ্ছ্বাস হয়ে যেত। আমরা 1 সপ্তাহ ধরে অপেক্ষা করতাম একটা প্রোগ্রামের জন্য, ক্ষেত্র বিশেষে 1 মাস ধরে আমরা অপেক্ষা করতাম একটা প্রোগ্রামের জন্য, এবং সবার জীবনের আড্ডা, যে কোনো রকমের সব কিছু, যে কোনো রকমের আড্ডা আসর বলুন আর ঘরোয়া বৈঠক বলুন, এবং চিন্তা ভাবনার এবং জীবনের একটা বড় অংশ হয়ে থাকতো সেই অসাধারণ প্রোগ্রামগুলো, এবং যেগুলো আমাদের সবাইকে শিক্ষিত এবং স্বশিক্ষিত, আত্মশিক্ষিত, এবং আমার কাছে মনে হয় যে আসলে অনেকেই অনেক উৎকর্ষের এবং সৌকর্যের সন্ধান দিয়েছে। সেই মিডিয়াটা কেন এখন সিম্পলি কিছু মানে আস্তাকুর খুঁড়ে খাওয়া, কিছু আস্তাকুর শিকারীর একটা
শিকারে পরিণত হবে, ভাগাড়ে পরিণত হবে কেন সে টিভি মিডিয়া? এটাই হচ্ছে আমার কথা। দুঃখ দিয়ে থাকলে দুঃখিত। আজকে না খেয়ে শো করছি, ক্ষুধা নেই, এই জন্য হয়তো তিক্ত কথা বেশি বলেছি। যাই হোক, ক্ষমা প্রার্থী আমি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। এখন শুনছি অর্ণবের গান হারিয়ে গেছি। এছাড়া কবিতার আর মৌল বিষয় খুঁজি না। একদা প্রকৃতি ছিল, ছিল দেশ, সময় সুদিন, জয় পরাজয়ে ক্ষুব্ধ আত্মার দুলুনি ছিল বুকের ভেতরে। অবিশ্বাসী লাল চোখে নুনের ছিটার মতো মনে হতো যাকে, আজ সেই তুমি ছাড়া সৌন্দর্যের অন্য কোনো তুলনা কি আছে? তুমি তো নক্ষত্র নও, নও পাখি কিংবা কোনো পুষ্পের স্তবক। নদী আর প্রান্তরের হ্রদের উপমা দিয়ে যারা তোমাকে ভোলাতে চায়, তারা যেন তোমারই সন্তান। আর তো প্রেমিক আমি, চাই চির বন্ধা হয়ে থাকো, অস্পৃষ্টা সুদূর এক নকশাদার বিছানায়, যাকে ভেবেছি পাতব শয্যা, ঢেলে দাও সেখানে আতর। তোমার তুলনা নেই, এই হোক কবিদের সর্বশেষ কথা। মানুষের রক্ত, বিষ্ঠা, অতিরিক্ত ঘামে ও বমনে, হায় খোদা, শেষমেশ তোমার শুদ্ধতম শিল্প ভেসে যায়। ড্রিমস অ্যাভিনিউ এবং আমি, শুধু আমি আছি এই মুহূর্তে হট সিটে। ঠিক আগের গানটার মতো শচীন দেব বর্মনের বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। সময় আজকে শেষ। ভালো থাকবেন, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই কৃতজ্ঞতা বলে বোঝানো না। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবার কথা হবে। শুভরাত্রি।